এই ঘটনাটিও একটি ইমেল নিয়ে, একটা ইমেল থেকে পাওয়া, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আমার নাম ভিক্টর। আমি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড এই জায়গায় নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস শহরে থাকি। আমি এখানে দীর্ঘ 3 বছর ধরে আছি পড়াশোনার জন্য। আই মাস্ট টেল ইউ রাসেল ভাই, আমি ভূত এফএম এর অনেক বড় ফ্যান এবং 2014 সাল থেকে শুনে আসছি। সবসময় চেয়েছিলাম যে আপনাকে ঘটনা পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি। লাস্ট উইকে যখন বাবু ভাই সেন্ট জনস নিয়ে কথা তোলেন, তখন আমি কিছুটা খুশি হই এবং অবাক হই যে এইখানেরও ঘটনা আছে আপনাদের কাছে। তখন ভাবলাম আমার নিজেরও ঘটনা পাঠানো উচিত, তাই আজকে লিখে ফেললাম। যাই হোক, ঘটনাতে আসা যাক। ঘটনাটি ঘটে আমার কাজের এক বন্ধুর সাথে। তার নাম হলো জনি। এটা রিয়েল নেম না, ছদ্মনাম। সে নিজে একজন কানাডিয়ান এবং ভূত প্রেত তার কোনো বিশ্বাস নেই এগুলোতে। একদিন কাজ শেষে আমরা দুইজন কথা বলছিলাম এবং হঠাৎ ভূতের টপিক উঠল। তখন সে আমার সাথে তার ঘটনাটি শেয়ার করে। সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি কাজ থেকে রাত 10:30 বের হই। গাড়ি করে বাসায় গেলাম, গিয়ে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল তখন পর্যন্ত। হঠাৎ ঘুমের মাঝখানে উঠে গেলাম। চোখ খুলে আশপাশ দেখছিলাম। আমি তো তখনও শোয়া। যখন অন্ধকারে একটু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তখন খেয়াল করলাম যে আমার পড়ার টেবিলের পাশের চেয়ারে কেউ একজন বসা। সে একদম সোজা হয়ে বসেছিল এবং কোনো নড়াচড়া করছিল না, শুধু আমার দিকে চেয়েছিল। ওই অন্ধকারেও আমি খেয়াল করলাম যে তার নীল চোখ, কারণ এমন মনে হচ্ছিল যেন তার চোখ জ্বলে উঠছে। আমি ভয় পাচ্ছিলাম এবং রাগ হচ্ছিল, কারণ একজন অচেনা ব্যক্তি আমার রুমে কেন আসবে। আমি শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? তখন আমার কানে এক কর্কশ গলা ভেসে আসলো। আমি এবং একটি মাত্র শব্দ শুনতে পেলাম, রেপার। আমি ভাবলাম এটা মনে হয় আমার ভাইয়ার কোনো প্র্যাঙ্ক। তাই আমি রেগে উঠতে লাগলাম এবং তখনই চেয়ার থেকে সে উঠে এসে আমার কাঁধে হাত দেয়। আমি জানি না কি হলো, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি আর আমার রুমে নেই। আমি ঠান্ডা শক্ত মাটির ওপরে বসেছিলাম এবং চারিদিকে শুধু গাছ আর গাছ। আমি উঠে সাহায্যের জন্য চিৎকার করলাম, কিন্তু কারো কোনো অস্তিত্ব টের পেলাম না। তাই আশেপাশের পরিবেশ লক্ষ্য করলাম এবং বুঝলাম আমি এক সরু রাস্তার মাঝখানে দাঁড়ানো। হঠাৎ মাটি কাঁপা শুরু করলো এবং আমার পেছন থেকে আসা কিছু শব্দ আমি শুনতে পেলাম। কিছুক্ষণ পরে একটা জিপ আমার সামনে এসে থামে এবং পাশের দরজাটা খুলে যায়। ড্রাইভারের দিকে তাকাতেই দেখি যে ওই আমার রুমে বসে থাকা লোকটাই। এবার ওনার চেহারা পুরো দেখতে পাচ্ছিলাম এবং উনি একটা গোল টুপি পরেছিলেন। ওনাকে দেখতে একজন স্বাভাবিক সাদা চামড়ার ব্যক্তি মনে হচ্ছিল, প্রায় 35 বছর বয়স, এবং উনি আমাকে ওনার গাড়িতে উঠতে বললেন। আমি কিছু না ভাবতে পেরে গাড়িতে উঠে পড়ি। আমি দরজা বন্ধ করে সিট বেল্টটি আমার সাইড থেকে টেনে নিয়ে লক করলাম। সাথে সাথে গাড়ি চলা শুরু করলো এবং অনেক স্পিড নিয়ে চলা শুরু করলো। মনে হচ্ছিল 200 কিলোমিটার/আওয়ার এই বেশি গাড়িটি ছুটছে। আমি ওনাকে বললাম গাড়িটি স্লো করতে, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। তখনই আমি খেয়াল করলাম যে রাস্তার শেষে সমুদ্র, আর ঠিক ওদিকেই আমরা যাচ্ছি। আমি কিছু ভাবতে না পেরে চোখ বন্ধ করলাম, আর কতক্ষণ পরে বুঝলাম যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চোখ খুলতেই দেখি আমরা আর মাটিতে নেই। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখলাম অনেক মেঘ এবং বুঝলাম আমরা আকাশে। অনেক ঠান্ডা বাতাস বইছিল এবং আমার হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। তখনই প্রথমবার তিনি মুখ খুললেন। উনি ওনার পরিচয় দিলেন। আমি বললাম,
রিপার, ওনার নাম রেকার। উনি মানুষের মৃত্যুর আগে এসে আত্মা নিয়ে যান। আমি কিছু না বুঝতে পেরে ওনার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসি দিলাম এবং উনিও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। তারপর উনি আমাকে বললেন, যদি আমি চাই তাহলে উনি আমার জন্য একটি অন্য উপায় বের করতে পারেন। ওনার অফার ছিল যে উনি ওনার কাছে আমি আমার আত্মাকে যদি বিক্রি করে দেই অর্থাৎ বেচে দেই, উনি আমাকে আমার জীবন ফেরত দেবেন এবং ৪৭ বছর বাঁচার সুযোগ দেবেন। আমি শুধু বাসায় কখন যাব ভাবছিলাম, তাই কোনো সিরিয়াস চিন্তা না করে বললাম যে আমি আত্মা আপনাকে দিয়ে দেব। উনি ওনার বাম হাত বাড়িয়ে দিলেন এবং আমিও আমার বাম হাত বাড়িয়ে দিলাম। হ্যান্ডশেক করার সাথে সাথে আমি গাড়ি থেকে পড়ে যাই। চোখের পলকে আমি নিজেকে আবিষ্কার করি আমার রুমে। তারপর উঠে বাতি জ্বালিয়ে ঘর চেক করি আর লক্ষ্য করি যে উনি যে চেয়ারটিতে বসা ছিল ওটা একই স্থানে আছে এবং তখনই আমি ভয় পেলাম, কারণ চেয়ারটি ঘুমানোর আগে আমি ওখানে রাখিনি। মানে উনি যে ওই চেয়ারে বসেছিলেন তা আসলেই সত্যি ঘটেছে। আমি আর কোনো কিছু না ঠিক করে আবার ঘুমিয়ে পড়লাম। ওদিনের পর থেকে আমার আর ভালো মতো ঘুম হয় না। এটাই ছিল ভাইয়া কাহিনী। আশা করি ভালো লাগবে। আগেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমার এই বন্ধু এই বিষয়ে কোনো কথা জানাতে চায় না কাউকে, কোনো প্রমাণ নেই। আমাকে কথা দিয়ে বলেছে যেটি পুরোপুরি সত্য ঘটনা। অনেক কষ্ট করে বাংলায় টাইপ করেছি, তাই ভুল হলে ক্ষমা করবেন। তো এটাই ঘটনা ছিল এবং আমি খুব অবাক হচ্ছি যে এই যে আত্মা বিক্রি করা এই সমস্ত জিনিস ইন্টারনেটে আমরা দেখতে পাই, কিন্তু এই জিনিসগুলো আসলেই কতটা সত্যি আমি জানি না। কিন্তু যিনি বলেছেন তিনি বিশ্বাস নিয়ে বলেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সত্যি। তার মানে যদি তাই হয় তাহলে আমার মনে হয় যার ঘটনা এটি তার অবশ্যই এই ঘটনাটি যারা বোঝেন বা যারা জানেন, সেরকম সমজদার লোক যারা আছেন, যারা এই সমস্ত ব্যাপারে বিশেষ জ্ঞান রাখেন, যেমন আমার খুব কোনো জ্ঞান নেই, তো যারা রাখেন তাদের সাথে অবশ্যই এই ব্যাপারটা শেয়ার করা উচিত আমার মনে হয় এবং হেল্প নেওয়া উচিত, কারণ এটা খুব সাধারণ কোনো ঘটনা বলে আমার তো মনে হচ্ছে না। এবং এটা যা লিখেছেন তা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই ভাববার এবং একটু ভাবতে তো হবেই বলে আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা জানান এবং আপনারাও ঘটনা লিখে পাঠান। আপনাদের ঘটনা লিখে পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস তো বলেই দিয়েছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে সময়, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরো একটি ঘটনায়। তবে তার আগে দেখতে পাচ্ছি যে টুইটারে অনেকে লিখছেন আমাদেরকে যে লিসনিং উইথ শোনা লিখেছেন তন্ময় ইসলাম সৈকত, আহনাফ তামিদ লোহিত আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন অনেক অপেক্ষা করি কবে ফ্রাইডে হবে আর ভূত এফএম সুন্দর, তো সাথে আছি রাজশাহী থেকে আর সব সময়। ড্যানিয়েল আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা রহমান নেশি এবং তিনি খুলনা থেকে আছেন আমাদের সাথে। আবির মিরপুর থেকে আমাদের সাথে আছেন, লাইট অফ করে শুনছেন তিনি। আহমেদ হোসেন বায়েজিদ আমাদের সাথে আছেন, খুবই ভালো লাগছে। আমার সাথে রাফাদুল ইসলাম আছেন। হ্যালো রাফাদুল ভাই, আমি রাফাদুল ইসলাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছেন তিনি এবং তিনি কেউ বিশ্বাস করুক বা না করুক ভূত এফএমের সাথে আছি, থাকবো। শুভকামনা ভূত এফএমের জন্য। মনোজ কান্তি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জ্যোতির্ময়। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুহানা বিনতে ফারুক আমাদের সাথে আছেন। অমিত কুমার, হ্যালো রাতুল ভাই, আমি নোয়াখালী থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পুষ্পেন্দু চক্রবর্তী এবং তিনি আমাদের সাথে আছেন ইন্ডিয়া থেকে, হুগলি ইন্ডিয়া থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তানি রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাজরিন জামান আছেন আমাদের সাথে, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় থাকবেন। আমাদের ফেসবুক পেজ যে দুটো, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.raffle, সেই জায়গাগুলোতে অনেকে আছেন এবং আমাদেরকে শুনছেন।
আশা করছি পুরোটা সময় আপনাদেরকে আনন্দ দিতে পারবো, এবং অবশ্যই আমাদের পোস্টের নিচে আপনি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না কোনোভাবেই। এবং আমরা ভূতত্ত্বের 9টি বছর পার করে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের পাঠানো ঘটনা দিয়ে, এবং সামনে যেতে চাই আরো আপনাদেরকে নিয়েই। এবং আশা করছি প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি দেখতে পাচ্ছি ফেসবুক পেজে মোহাম্মদ শাকিল আছেন, নাইস ভাইয়া, FM মেজবা আমাদের সাথে আছেন। প্রথম ঘটনাটা সত্যি অনেক ভাববার বিষয়, যদি সত্যি হয় তো। এক্স্যাক্টলি আমিও ঠিক আপনার মতো করে ভাবছি। শেখ আরমান হুসাইন আমাদের সাথে আছেন কলারোয়া থেকে। আফতাব হুসাইন মানিকগঞ্জ থেকে শুনছেন। MD শাহিন আলম আমাদের সাথে আছেন সৌদি আরবিয়া থেকে। রাতুল আহমেদ আমাদের সাথে আছেন নরসিংদী থেকে। আমাদের সাথে আছেন MD নাইম চট্টগ্রাম থেকে। ইজাত অবি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বেখেয়ালি স্টেশন, এবং তিনি বলছেন যে আমি খুব অসুস্থ, তারপরেও শুনছি রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনার কুইক রিকভারি বা আপনার দ্রুত সুস্থতার জন্য আমরা আশা করছি যে খুব দ্রুত আপনারা সুস্থ হয়ে উঠবেন আপনি। এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে রিদিত আরহাম প্রেমা, এবং তিনি আছেন জামালপুর থেকে শুনছেন আমাদের সাথে। এবং আমাদের সাথে আছেন গল্পের মাঝামাঝি, এবং তিনি বগুড়া থেকে শুনছেন। মেহেদি হাসান সোহাগ আমাদের সাথে আছেন নরসিংদী সাতির পাড়া থেকে শুনছেন। আমাদের সাথে আছেন আব্দুল কালাম সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথির কাছে যাওয়ার আগে একটা কিছু বলে নিই আমি। সেটা হচ্ছে অনেকদিন পরে তার কাছ থেকে আমি যেটা শুনলাম, সেটাতে আমার ভয় শিউরে উঠতে হয়েছে। এবং একটা বিষয় তিনি আমাকে অফার করেছিলেন যেটা আমি ঠিক সাহস করিনি, তবে আপনারা যদি কেউ সাহস করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন তার ঘটনাটা শুনি, তারপরে বলবো যে কি তিনি অফার করেছিলেন। এন্ড ইটস আ ভেরি স্পেশাল স্টোরি। এবং আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। সো আমরা চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, এবং এটা বাস্তব একটা ঘটনা, তার জীবনের নিজের ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম আরিফ। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। আপনার ঘটনায় যাই। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার স্টোরিটা হলো আপনার 2004 থেকে 5-এর মাঝামাঝি সময় আমি এসএসসি কমপ্লিট করার পর ঢাকাতে আসি। ঢাকাতে আমার এসএসসি রেজাল্ট তেমন একটা ভালো ছিল না দেখে আমি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার 2-3 দিন ক্লাস করার পর ভাবলাম যে ঢাকাতে আসছি, একটু ঘুরে আসি। দেন আমি আপনার আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় থেকে ইসের উদ্দেশ্যে, সদরঘাটের উদ্দেশ্যে, যে সদরঘাট যাবো, কিছু লঞ্চ তো দেখে আসে আর সদরঘাটটাও দেখে আসি কিরকম। তো আপনার সদরঘাটের উদ্দেশ্যে যখন যাবো যাত্রাবাড়ি চৌরাস্তার ওইখান থেকে আপনি রিক্সা নেবো। তো রিক্সা আমি বারবার আপনার রিক্সা খুঁজছিলাম। তো রিক্সা স্বাভাবিক ভাড়া ওই সময় যেতে ছিল 30 টাকা, 40 টাকা এরকম। কিন্তু ভাড়াটা মানে আমি যতগুলোই রিক্সা জিজ্ঞেস করতেছি আমার কাছে ভাড়াটা অস্বাভাবিক লাগতেছিল। যেমন সাপোজ কেউ 80 টাকা, কেউ 70 টাকা, কেউ 60 টাকা এরকম চাচ্ছিল। তো আমি এক ধরনের দরকার শেষ করতেছি যে না ভাই, এটা তো হয় না, এই ভাড়া 40 থেকে 30 টাকা ভাড়া, নাহলে 40 টাকা না, অনেক বেশি টাকা, অনেক বেশি চাচ্ছিল। তো তার মধ্যে একজন রিক্সা বলছে মামা একজন হলে তো 40 টাকা আমি দিতাম, বাট আপনার 2জন মানুষ 40 টাকা কেমন হয়? 2জন মানুষ মানে আমার সাথে কেউ নাই। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। এটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, যে আপনি একাই ছিলেন কিন্তু ওনারা মনে করছে যে আমার সাথে আরেকজন, বাট আমার সাথে কিন্তু কেউ না, আমি একা। তো আমি ভাবলাম যে হয়তো রাস্তা কাউকে দেখে ও ভাবতেছে যে আমার সাথে কেউ আছে। দেন আমি আশেপাশে বললাম যে না আমি তো একা। না মামা আপনার পাশেই তো আপু দাঁড়িয়ে আছে, আপুও তো যাবে। তারপর 2জন মানুষ 40 টাকা ভাই, এটা কি হবে? তা আমি জিনিসটা আর কি আমার তখন নলেজ আসলো না। মানে আমি মেন্টালি আমি ক্লিয়ার করতে পারতেছি না, যে ও বারবার বলতেছে যে আপু আছে পাশে, আপু যাবে। এটা আমি ভাবলাম যে ওর হয়তো মেন্টালিটি সিক, বা আমার হয়তো মেন্টালিতে প্রবলেম হইতেছে, ওই বাদ দিই। ওর বাদে আমি 2-3টা রিক্সা ট্রাই করি, একই অবস্থা। তো আমি লাস্টে ভাবলাম হয়তো বা নতুন ঢাকাতে আসছি, মানে যাই হোক, বা আমার মেন্টালিতে প্রবলেম হইতেছে, যাই হারাক আমি যাই। তো দেন আমি রিক্সায় ওঠার পর ফলো করি যে রিক্সা সাধারণত একা উঠলে মাঝামাঝিতে আমরা বসি, বাট আমি একটা কর্নারে বসছি। আমি ফিল করতেছি যে আমার পাশে কেউ আছে, মানে আমি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছি না। আমি আমার মানে একটা আমার মানুষের বসলে কিন্তু তার শরীরের যে একটা তাপমাত্রা কিন্তু বোঝা যায় যে আমার পাশে কেউ আছে, আমি ওই পাশে যেতে পারতেছি না।
আমি ব্যাপারটাকে নর্মাল করে নিয়ে আমি সদরঘাট ঘুরি, ঢুকে অনেকক্ষণ দেখার পর সন্ধ্যা ঠিক 7:30 দিকে আমি আবার যাত্রাবাড়ি ব্যাক করবো। তো রিক্সাওয়ালা একই অবস্থা, ওই আপনার 2-3টা রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম, ওদের একই অবস্থা, আমার 2জন যাবেন এই টাকা ভাড়া, ঠিক আছে আজকে 2জন যেহেতু ভাগ্যে যাই। তো আবার ওই টাকা ভাড়া দিয়ে আমি যাত্রাবাড়ি চলে আসি। চলে আসার পর আমার তখন পার্সোনাল কোনো রুম ছিল না, আমি আর আমার ছোট ভাই একসাথে একটা রুমে থাকতাম। তো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের বার্থডে অথবা কিছু একটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, ও ওই দিন রাতে আমার সাথে ছিল না। তো আমি একাই রাতে স্টে করি আমার রুমে। রাত ঠিক 10টার দিকে মনে হয়, আমি যেহেতু গ্রাম থেকে নতুন নতুন ঢাকা আসছি, 10টা মানে আমার কাছে অনেক অনেক রাত। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা গ্রামের মানুষ, 8টা-9টা বাজে আমরা ঘুমিয়ে পড়ি। তো 10টা বাজে মানে অনেক রাত, আমি ঘুমিয়ে পড়ার জন্য রেডি হই, নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমে চলে যাই। দরজাটা লক করি না, যেহেতু একা সিঙ্গেল মানুষ আপনার, এই জন্য আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হঠাৎ করে আমি রাত 1টা মানে 1টা-1:30টার দিকে আমার ঘুম ভাঙে আমার মার কান্নার আওয়াজ। আমার মা পাশে বসে কান্না করতেছে, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে আর আমার মাথায় পানি ঢালতেছে। তো আমি জিনিসটা আর কি তেমন একটা মানে আমলে নেই না। তো আমি আমার মা বলতেছি কি হয়েছে মা? তো উনি আমার বলতেছে যে কি হয়েছে তোমার, তুমি কি করতেছিলে, বাসায় কে আসছে তোমার সাথে? আমি না, আমার সাথে কেউ আসেনি। তোমার বাবা ভালো মতো রুম টুম চেক করলো, লাইট জ্বালে, না কেউ নেই। ওনারা ধারণা করছেন যে আপনার সঙ্গে কেউ এসছে। আচ্ছা, আর ব্যাপারটা ক্লিয়ারলি এইরকম যে ওনারা নাকি নিজে চোখে দেখছে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, আমি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ খাতে ওই রিলেশনটা করতেছি। আচ্ছা। তো আমি অত কিছু তো ওই সময় আমাকে কিছু বলে না, আমার বললো যে তুমি উঠে যাও গোসল করো, আমি আসলে হিন্দু তো, স্নান করো, স্নান করে তারপর তুমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাও, মাথায় ভালো মতো তেল দিয়ে, তোমার হয়তো সমস্যা। তো আমি মাথায় ভালো মতো আমি আমার ওইরকম কোনো না, আমার উইকনেস তো না, এরকমই নেই। আমি ভাবলাম যে আমার মনে হয় ওনারাই কিছু ভুল টুল দেখছে, আমি উড়িয়ে দিলাম। আমি শুয়ে বললাম, জাস্ট ঘুমালাম। আপনার ঘরে কেউ ছিল না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছে। ওনারা দেখতে পাচ্ছে যে আমার সাথে সবসময় যেটা হয় যে মানুষ দেখে, অন্যরা দেখতে পায় না, কিন্তু আপনার আমার উল্টা হয়েছে যে আপনার সঙ্গে সবাই একজনকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছেন না। খুবই অদ্ভুত ব্যাপার। এইটাই অদ্ভুত। তো আমি পরদিন কলেজের উদ্দেশ্যে যাই। কলেজে যাওয়ার পর ক্লাসে আমাদের ডেস্ক শেয়ার সিস্টেম, আমার পাশে সবসময় দেখা যেত একটা রুমে আমরা 40-45 জনের মতো স্টুডেন্ট থাকতাম। তো ফিল আপ হয়ে যায় আমার পাশে যে আমার বাম পাশে, আমার এখনো মনে আছে একদিকে, আমার বাম পাশে যে কোড নাম্বারের ওইটা ফিল আপ হয়ে গেছে। আমার ডান পাশে যে চেয়ারটা, মানে ডেস্ক চেয়ারটা, ওইটার ভিতরে কেউ বসছে না। আচ্ছা। তো সবাই সাথে অন্য গুলাতে চলে আসবে। তো আমি ভাবতেছি কি দিতেছে কে, সবাই অন্যান্য দিন তো 2-3 দিন ক্লাস করলাম, সবাই তো এসে বসে পাচ্ছে, বাট আমার পাশে আজকে কেউ বসতেছে না। আচ্ছা। আমার পাশে যে আমার ফ্রেন্ডটা, মানে আমার সাথে যে বসতে বলতে, ভাইয়া কে নামটা জানো তো? কেন বললো কি নাম জানো মানে? তো তোমার পাশে বসতে কি আজব, আমার পাশে কে বসলো? এই যে তোমার পাশে বসা মেয়েটা দেখতে তো খুব সুন্দরী, কে নামটা? মানে কলেজ লাইফে যা হয় আর কি, একটা মেয়ে নতুন মেয়েকে দেখলে, নতুন আসতে মনে হয় নাম টাম জিজ্ঞেস করুন। আমি বললাম যে ভাই তোমার মনে হয় কোনো ভুল হইতেছে, আমার পাশে কেউ নাই। ভাই মজা নিও না, তোমার কি কাজিন টাজিন বা তোমার কি গার্লফ্রেন্ড? আমি না ভাই, আমার কিছুই না। তো বলতে বলতে সারা রুমে আইসা করলো। তো আর ওই টপিকে গেলাম না, আমরা ক্লাস করলাম। তো বারবার এরকম হইতে দেখে আমি আমার মনে হয় 3টা ক্লাস করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে চলে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি আমার মার কাছে ব্যাপারটা শেয়ার করি যে মা, আমার তো কালকে থেকে এরকম খাতে। তো আমাদের ওইখানে যাত্রাবাড়িতে যারা থাকে তারা মেবি জানে যে যাত্রাবাড়ি থেকে স্বামীবাগ একটা মন্দির আছে, এই আপনার ইস্কন মন্দির, বা লোকনাথের একটা মন্দির আছে, শক্তি গেট, শক্তি ওষুধালয় নামে ইস্কনের একটা মন্দির আছে, ওইখানে আমাকে নিয়ে যায়। এই জায়গায় ওই আপনার গুরুদেব যাদের বলা হয়, যারা ওই বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধনা করে, ওনাদের একজনের সামনে আমাকে নিয়ে যাওয়ার পর উনি বলে যে, উনি আমায় দেখে বলতেছে সরি মাপতে আমি পারবো না। কিছু বলার আগে আমাকে দেখে বলতেছে আমি মাপতে আমি পারবো না। আচ্ছা। আমি কিছু তা আমার মা বলতেছে মানে ঠাকুর বলে করে তো সম্বোধন করে, তো যে ঠাকুর তো আপনি একটু দেখেন না, পারবো না, আমার মাপ করে দেন, আমি এর মধ্যে নেই। তো আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি। আমার মা খুব টেনশনে পড়ে যায়। তো আমার সিদ্ধান্ত হয় যে যাক 7-8 দিন মাত্র ঢাকা আসতে, একটা কাজ করি, দেশের থেকে আসতে যেহেতু হয়তো বা ঢাকায় একটা প্রবলেমটা হয়েছে, ওরা আমি দেশেই পাঠিয়ে দিই। আচ্ছা। তো আমাকে দেন কি করলো, আমার দেশে পাঠিয়ে দিল। তো দেশে পাঠানোর পর আমি দেশে আসলে এক্স্যাক্টলি ঠিকানাটা বলতেছি না, আমি চাঁদপুরের
নিকটস্থ কোন একটা গ্রামে আর কি, আচ্ছা গ্রামটার নামে বলি কিন্তু এটা বলতেছে না, মতলব। আচ্ছা, মতলবে। তারপর মতলব নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমি মতলব ডিগ্রি কলেজ ওইখানে ভর্তি হই। ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করা শুরু করি। আচ্ছা। তো 2 দিন আমাদের বাড়িটা হলো ওই মতলবে আপনার এই দোতলা সিস্টেম আছে। দোতলা হলো আপনার টিনের, আপনার মাঝখানে যে পাটাতো, এই দোতলা যে মাঝখানে পাটাতনটা ওটা ছাদের পরিবর্তে হলো কাঠ, আচ্ছা। আর উপরে হলো চাল। আমি দোতলায় থাকতাম, আর নিচতলা আমার নানা নানি। আমার নানা নানি একমাত্র মেয়ে, আমার মা তো আর বাসায় কেউ নেই, আমরা 3 জনই। নানা নানি দেশের বাড়িতে সাধারণত 7:30 8টা এনা ঘুমিয়ে পড়ে। তো 8টা বাজে যখন, 8:30 9টার দিকে আমিও ঘুমাবো। তো আমার পাশে আবার বারান্দা, একটা ছোট্ট ব্যালকনির মতো। তো এখানে গিয়ে একটু দাঁড়িয়ে আমি, আমার একটু হ্যাবিট ছিল স্মোকিং করা, তো আমি একটু স্মোকিং করতেছিলাম। এই ফার্স্ট টাইম ফিল করি যে আমার পাশে কেউ দাঁড়ানো। এবার আপনি ফিল, এবার আমি ফিল করতেছি, ওকে, নোট এইটা একটু কাইন্ডলি নোট করবেন, আমি ফিল করতেছি আমার পাশে একজন দাঁড়ানো। মানে অতটা ওইভাবে আমি একটা কথা বলি আসল ভাই, এই ঘটনার মধ্যে অনেকে মনে করে যে রাত জেগে, রাত এখন প্রায় 12টা 12টা 1টা বাজে, ফান করার জন্য বানিয়ে অনেক ধরনের মিক্স করে এখানে মানে বলতে আসে, কিন্তু যার সাথে ঘটে সে বুঝে যে কষ্টটা কতটুকু, ঠিক না? ভাই আপনার ফান করার জন্য বা ইসের জন্য কিন্তু এখানে কেউ আমার মনে হয় না আসে, খুব কম সংখ্যক, ঠিক না? আর 12টা বাজে এখানে ফান করতে আসে না। তো আমার পাশে যখন আমি দেখি, আমি ফার্স্ট তাকে দেখি, চুলগুলো অনেক বড় ছিল, মোটামুটি দেখতে এই প্রথম আপনি আমি যাকে সবাই বলতো যা। আচ্ছা। আমি দেখে টোটালি ব্ল্যাঙ্ক, হঠাৎ মানে এটা আমার ইসির মধ্যে আসে না। তারপর ভাবলাম যে হয়তো বা গ্রামে কেউ আসছে। তো আমি ওর দিকে তাকাই, অপূর্ব সুন্দর, অনেক সুন্দর কিউট প্লেস একটা মেয়ে। আমি বলবো না যে আপনার স্যান্ডটা শেখায় আসে, আতরের গন্ধ আসুক, একদম নর্মাল, একদম এজ এ ম্যান, মানে উম্যান, আপনি যা বলেন। তো ও আমাকে বলতেছে, ঢাকা থেকে চলে আসলা, কাজটা কি ঠিক করলা? এখন তো আরো প্রবলেম বেশি হবে। ঢাকা থেকে চলে আসলা কেন? ঢাকা থেকে চলে আসতে কেন? ঢাকাতে প্রবলেম হয় দিদি, তো চলে আসলে, এটা কেন আসতে কি হয়েছে? আসতো বুঝবা। ওইটুকু ওর সাথে আমার কথা। তারপর আমি মনে করলাম যে হয়তো বা আমি সারাদিন নিয়ে মানে কি বলে ট্রাভেলিং করছি, আমার ঈদ থেকে হয়েছে, আমি শুতে চলে যাই। ওদিন থেকে যে এই আমার লাইফে রাসেল ভাই খারাপ সময় স্টার্ট হয়। টানা 1টা বছর সে আমার সাথে ছিল, আমার অনেক হেল্প করছে। আমি করতে পারবো না, আমার এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ ছিল, আমি আগে বলছি। কিন্তু আর আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার কেমিস্ট্রি প্লাস হলো ফিজিক্স, 2টা সাবজেক্ট আমি অনেক উইক ছিলাম, অনেক উইক। তো আমি আবার ওই কলেজ উইটে হায়ার ম্যাথটা আমার অপশনাল সাবজেক্ট হিসেবে নিই, হায়ার ম্যাথটা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এবার মনে হয় শেষ, যেহেতু এই সমস্যা একটা। ও আসার পর যে যখন আমি মনে করেন ফার্স্ট নাইট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, এই রিলেশন চলতে থাকে, মানে প্রতি রাতে আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই রিলেশনটা চলে। তো আমি মেন্টালি শারীরিক ভাবে না উইকে, অদ্ভুত লাগছে আমার কাছে সবকিছুই। তারপরে কি হলো? আমি আপনাকে তারপর বলতেছি যে কি, তখন আমার কাছে মানে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না, বাট আমার গ্রোথটা এত পরিমাণে বাড়তেছিল সবার কাছে, যেটা অদ্ভুত লাগতো। মানে আপনি পড়াশোনায় ভালো করছেন, এত পরিমাণে ভালো যে আমি মানে আপনার এই ক্ষেত্রে কিভাবে ভালো করতেন পড়াশোনায়? কি হতো আপনার? আমার পড়াশোনাতে আমি সারাদিন পড়তামই না, পড়তামই না, কেমিস্ট্রি ফিও বুঝতাম না, কিন্তু দেখা যেত কি অটোমেটিকলি আমি পরীক্ষা হলে বসতাম, আমার মনে হতো যে আমি অটোমেটিকলি আমার হাত চলতো। আচ্ছা। টু বি অনেস্ট, আমি মানুষ কিভাবে নিবে জানি না, আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, আমার এগুলো বিলিভ করার কথা না, কিন্তু তারপর আমি বলতেছি। আলী এখানে মনে হয় একজন গেস্ট আছে, ডাক্তার আলী, আমি ওনার স্টোরিও শুনি। তো ওনারও তো ডাক্তার, তো ওনাদেরও তো এগুলোর ভিতর দিয়ে যাইতেছে। তা আমি বলতেছি যে তারপর আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জটা নিতে পারবো, এখানে বসে আমার সাথে চ্যালেঞ্জ নিবে, আমি দেখিয়ে দেবো যে ও আমার সাথে। আপনি এটাই আমাকে বলেছিলেন এবং আমি সেটা রাজি হইনি যে মানে আমাকে যদি কেউ বলে তাহলে আপনি তাকে সে বসিয়ে আপনাকে দেখাই দেবো। এখন চ্যালেঞ্জ করলাম, আপনি যদি পারে আমি এখন বসে দেখাই দেবো আসে কিনা। তো আমার রেজাল্ট যখন গ্রোথ করলো, সবাই তো পুরো আরে রেজাল্ট তো ভালো করতেছে, আমার ছেলে তো, মাও 150 থেকে, তখন তো চিঠির যুগ, মোবাইল ফোনটা ইউজ করতে হলো, তখন টেলিফোনের ওই মনে করলে এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার হাইটা বাজারে গিয়ে তারপর ফোনে তাও জোরে জোরে কথা বলতে হতো। তো এই অবস্থা দেখার পর কিন্তু আমার শারীরিক ভাবে অবনতি চলে, আমার শরীরের ওয়েট, তারপর মেন্টালিটি অনেক
ঠিক হয়ে যায়। তো ঠিক হয়ে যাওয়ার পর আমাদের ওইখানে দুর্গাপূজার সময় আপনারা ভালো মতো জানেন, আমাদের দুর্গাপূজা হলো সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তো সবাই বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা বলতেছে আমার দাদুরে, মানে আমরা যাকে নানা বলি আর কি, আমরা দাদু বলি, আমাদের ওই যে ওর তো গ্রোথ অবস্থা খুব খারাপ, তো তুমি কিছু দেখছো কিনা, কিসের অবস্থা খারাপ, রেজাল্টটা তো ভালো করছো, তাই হয়তো বা পরীক্ষার চাপে ওর শরীরের অবস্থা ঠিক আছে, মনে হয় ঠিক হয়ে যাবে। তো আমার মা বলতেছে না, ওর একটা সমস্যার কারণে ওরা পাঠিয়ে দিছি, তোমার আমি বলিনি তখন। আমার মা হয়তো ওনাকে হালকা একটু হিন্দি দিছে। তো যাক, দুর্গাপূজা সুন্দরভাবে চলে যায়। দুর্গাপূজা শেষ হওয়ার ঠিক আগের দিন, যেদিন প্রতিমা আমরা ওই যে ডুবিয়ে দিই, এর ঠিক আগের দিন আমার এক ফুফু আর কি, মানে যারা পিসি বলি আর কি, যে উনি আগরতলা থাকে, উনি আমাদের বাড়িতে আসে। এসে আমাকে দেখে বলে যে, আমার মারা বলতেছে বধু ওর সাথে তো প্রবলেম আছে, আমরা তো এটা জানি, তো কোনোভাবে তো সলভ করতে পারছি না। তো বলতেছে ঠিক আছে, তাহলে ওর কালকে রাতে আমার সাথে একটু থাকতে দাও। রাতে ঠিক আছে। পরের দিন রাতের বেলা সব শেষ, ওনার সাথে মা ছেলে থাকতেই পারে। তো উনি আমার সাথে আমার রুমে স্টে করলো। স্টে করার পর উনি একটা রিচুয়াল করলো, ত্রিকোণমিত্রির মতো একটা দাগ আঁকলো, একে এক পাশে আমাকে বসাইলো, আরেক পাশে উনি বসলো, মাঝখানে সরষের তেল কি আরো কিছু মানে রিচুয়াল যেগুলোতে থাকে আর কি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখলো, সরষে টইসা এখানে অনেক ট্রাই করলো, বাট কোনো রেজাল্ট আসলো না, কোনো রেজাল্টই আসলো না। তো কিন্তু উনি দেখছে যে আমার পাশে ও বসা, এমনকি উনি নাকি আমি ওই কথাগুলা পরবর্তী লাস্ট যখন কনভারসেশন শেষের দিকে তখন বলতেছে যে তুমি চলে যাও ওর জীবন থেকে, আমাদের তো বংশে একটা প্রদীপ, মানে আমি বংশের সবার বড়, ওরে তুমি মাফ করে দাও, ওর সাথে তো যা করা করছি, ওর জানের পরিবর্তে চলে গেলে আমরা একটা জান দিব, ঠেকা দাও। ও বলতেছে না, তখন আমি বলতেছি না, আমি ওরে ছাড়বো না, কারণ আমি এজ এ ফ্রেন্ড, এজ এ মানে আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ি। আমার বয়সটাই ছিল তখন ওই রকম, আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড। আর অনেক ঘটনা এটা বলছেন আপনি 5-6 ওকে 5-6। তো দেন আমি ওরে মানে যাই হোক চলে যায়। তারপর পূজা টুজা শেষ, সবকিছু শেষ, সবাই সবার মতো কাজে চলে যায়। তো দেন আমার এইচএসসি রেজাল্ট ভালো আসে, জিপিএ 5 আসে। তো আমার সবাই চিন্তা করতেছে এবার ওরে ঢাকাতে কোথাও এবার আবার আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে অনার্স ডিগ্রি করার জন্য। তো আমার মা তো আমাকে ঢাকা আনবেই না, কারণ আমার ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, প্রবলেমেরও একটা ব্যাপার, যেহেতু আমার সাথে একটা জিনিস আছে। তো সবাই মিলে ঠিক করলো কি, আমার নানার মানে ওয়াইফ, আমার নানি, ওনার বোনের বাড়ি হলো নেত্রকোনা, আমার ওইখানে শিফট করে দেবে। ওইখানে ভালো একটা নেত্রকোনা ডিগ্রি কলেজ ওই নামে একটা আছে, ওইখানে আপনার অনার্সটা করার জন্য। জি। তো আমি ওইখানে চলে যাই নেত্রকোনাতে গিয়ে আমি অনার্সটা করি। ওই সময় আমি দেখলাম, মানে ফলো করা শুরু করলাম যে একটা জিনিস কি, সে আমার ফ্রেন্ড ঠিক আছে, সে আমাকে হেল্প করতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে ওই যে কাজগুলা করতো ওইটা আমি আর নিতে পারতেছিলাম না। আচ্ছা, ওটা আমার মানে ওভার হয়ে যেতেছিল, অনেক ওভার হয়ে যেতেছিল। আর আমিও ওরে এতটাই ভালোবেসে ফেলছিলাম বা এতটাই করে ফেলছিলাম যে ওরে আমি নিজেও ছাড়তে চাইছিলাম। তো যাক, 4টা বছরে অনার্সের মোটামুটি গেল। অনার্সের রেজাল্টও মাশাআল্লাহ দিলে খুব ভালো আসলো, খুবই ভালো। কারণ আমার যেটা কল্পনারও বাইরে, আমি স্টুডেন্ট হিসেবে কিন্তু অতটা ভালো না, রেজাল্টটা এত ভালো আসলো যে আমি কল্পনা করতে পারিনি। যাক, আমি তখন ওইখান থেকে যখন এই ঝামেলাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না, তখন আমার ওইখান থেকে আমি একটা কথা মিস করছি। রেজাল্টের আগে আমি মায়ের ফোন দিয়ে বললাম যে মা, আমার অবস্থা তো প্রচন্ড খারাপ, ওইটা তো আমার সাথে হয়েই চলতেছে। তখন আমার মা জ্বালিয়ে দিল, হ্যাঁ এতদিন পর আমরা তো মনে করছি এটা সব শেষ হয়ে গেছে, তুই তো আমার কিছু বলস নাই, তাড়াতাড়ি তুই ঢাকা চলে আস, সব বাদ দে। তখন আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর তৎকালীন ঢাকাতে আপনার বাইতুল মুকাররম মসজিদের ঠিক উল্টা দিকে, যেখানে বর্তমানে আপনার এই যে পল্টনের যে মার্কেট গুলা, এখানে একটা হুজুরের বাড়ি নামে একজন হুজুর ছিল, খুব নাম করা পীর সাহেব, ওনার মনে হয় সবাই সম্বোধন করতো। তো এই হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর সরি, ওনারা আগে যায়, উনি আগে গিয়ে ডিটেলস বলার পর বলে যে আমি তো কারো বাসায় যাই না, ওরে নিয়ে আসেন। তো পরের দিন আমাকে নিয়ে যাওয়ার পর আমার ওনার যে রিচুয়াল, রাতের বেলা রিচুয়াল বসানোর পর আমার মা ওই রুম থেকে বের করে দেয়, আমার বাবা ওই রুমে থাকার পর ওই মেয়ে আমাদের ওরে আনে, ওরে যেভাবে আনে, আনার পর ওর সাথে কনভারসেশন শুরু করে। তো ও
মানে কোথাও কোনোভাবে মানে এত বড় একজন হুজুর কোনোভাবেই ওনার মনে হয় বেস্ট ট্রাইকে আমার জন্য করছিলেন, কিন্তু পারে নাই। তো আমার কিছু তাবিজ টাবিজ টি করে দিল যে এগুলা রাখলে সাথে মানে খারাপ, তেমন খারাপ কিছু করতে পারবো না, তবে ওই একেবারে তাড়ানোটা সম্ভব না। তখন আমার রুম থেকে বের করে দিয়ে আমার বাবা একটা বুদ্ধি দিল কি, যাক ছেলে যাই হয়েছে বয়স, হয়তো বা এখন একটু কম, তারপর ওর একটা কাজ করে নাকি একটু বিয়ে করে দেন। তো আমি তখন আবার কোম্পানির নামটা কি প্রকাশ করবো? না, দরকার নেই। আমি আচ্ছা যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব নেই মার্কেটিং সেলসে। জি। সেলসে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট বিক্রি করা। জি জি জি। এই একটা নর্মাল একটা মোটামুটি একটা ভালো কোম্পানি, নর্মাল হইতো। ওই জয়েন করার পর মোটামুটি 14-15টার মতো মেয়ে ওনারা দেখে আমার জন্য। তো দেখার পর সবগুলাই বিয়ে হয়, কিন্তু লাস্টের দিকে গিয়ে শেষ। আচ্ছা, হয় না না, শেষ পর্যন্ত। গিয়ে অবস্থা শেষ। জি। তখন আমার কি করলো আমার বাবা আর মা, একটা কি ওনাদের কি প্ল্যান আমি এখন পর্যন্ত জানি না, এখন পর্যন্ত এটা আমি বিয়ে করতে পারিনি। আমার যেদিন বিয়ের দিন রাত 8টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে। আমাদের বিয়ে কিন্তু সাধারণত রাত 12টা-1টা বাজে হয়, আপনি এটা জানেন মনে হয়। আমি জানি। এই রাতে আমাদের বিয়েটা রাতে হয়। জি। তো যখন রাত 12টা-1টা 8টা-9টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে। যখন 8, সাড়ে 8টা-9টা বাজে, আমার কিন্তু দেখজন, আমার কিন্তু কোনো ফ্রেন্ডই নেই। আমার এই বয়স পর্যন্ত আমার প্রায় 30-এর উপরে আপ, 31-30 এরকমই বয়স চলতেছে, আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই। ঠিক আছে, খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই। জি। ঠিক আছে, তো আমার দু একজন লোক আসার পর আমার যখন সাথে, তখন আমি বুঝি যে আমার বিয়ে। ঠিক বিয়ে হওয়ার পর 1 মাস ওরা আমি আর দেখি না। 1 মাস অ্যাজ ইউজুয়াল নর্মাল, মনে করলাম যে যাক এবার নর্মাল লাইফ লিড করবো, সুন্দরভাবে জব করতাম, বাসায় আসতাম, খাওয়া দাওয়া করতাম, বউর সাথে ঘুরতাম ফিরতাম। এই 1 মাস পর এবার অত্যাচারটা শুরু হলো আমার ওয়াইফের সাথে। তাকে বিভিন্ন ভাবে আপনার প্রবলেম করতো, তাকে আপনার এই মানে দেখা যেত ছাদে গেছে কাপড় শুকানোর জন্য, তারে তারে করতেছে, আপনার ধাক্কা মারতেছে। তারপর মনে করেন এই আপনার বলেন, অসুবিধা নেই। ধাক্কা মারতেছে, তারপর আপনার করে এই আপনার এই মানে মানে যে কোনো ভাবে হোক তারে মেরে ফেলার চেষ্টা, বা তারে অসুস্থ করার চেষ্টা, বা তারে মানে যেভাবে হোক তারে কিছু একটা করার চেষ্টা করতেছে। তারপর রাতের বেলা যখন আপনার আমার সাথে শোয়, তখন দেখা যায় তার সাথে আমার একটা দূরত্ব, মানে যেভাবে হোক কিছু একটা করে আমার সাথে তার একটা দূরত্ব গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করতে। তখন আমার মা আমার ওয়াইফে পরামর্শ দিল কি, যে একটা কাজ করো, তাহলে তুমি বেবি কনসেপ্ট করার চেষ্টা করো। বেবি কনসেপ্ট করলে হয়তো এই প্রবলেমটা থেকে তোমরা সলভ হতে পারবা। তখন আমার ওয়াইফ তখন খালতা আনুমানিক আপনার 2010-11 এরকম, 2010-11, হ্যাঁ 11 মনে হয়, 11 রাইট, 2011 সাল। তখন আমি ওই কোম্পানি ছেড়ে বর্তমান যে আমি ওর সাথে বললাম অফিয়ারে, ওইখানে আমি করছি। ওই কোম্পানিতে জয়েন করার পর আপনার আমার বেবি ওয়াইফ আপনার টানা ট্রাই করা শুরু করলো। তো আমার কনসেপ্ট হতো বেবি, বাট ঠিক 4 থেকে 5 মাসের মাথায় আমার বেবিটা মিস করে দিল। আচ্ছা। 6 থেকে 7 বার এই ঘটনাটা ঘটার পর লাস্ট মোমেন্টে একজন লোক ছিল আমাদের এখানে নাম করা, ওনারা আইনা অনেক কিছু করলো, ওনার রিচুয়াল। এবার আমার সাথে কোনো রিচুয়াল না, যে ওয়াইফের সাথে রিচুয়াল করে অনেক তাবিজ টাবিজ দিয়ে টিয়া ওরে দেশে পাঠিয়ে দিল, আমি ঢাকাতে রয়ে গেলাম। যে এবার বেবি কনসেপ্ট হইলো, হওয়ার পর আমাকে এখন ও যেহেতু দেশে চলে গেছে, আমার তো একা পাই। তো ও রাতের বেলা আসতো, রাতের বেলা এসে ও আমার সাথে ওই যে আগে যেই কাজগুলা করতো আর কি, এজ হাজব্যান্ড ওয়াইফ, ওই কাজটা সে আমার সাথে করতো, অন্য কিছুই না। আর কথাবার্তা বলতো, আর আমাকে শুধু হুমকি দিত, বিয়ে করবো, বাচ্চা নিবি, তোর দেখে তোর এই করবো সেই করবো। তখন আমার সাথে খুব খারাপলি ব্যবহার করা শুরু করতো। তো আমার লাস্ট একেবারে আর ডিটেলস হতে এত সময় নেই বলার, বলতে গেলে অনেক ইসের ব্যাপার, এর মাঝখানে অনেক কাহিনীও চলে গেছে। তো লাস্ট এই কিছুদিন আগে আর কি, বেশ কিছুদিন আগে আইয়ুব বাচ্চু তার যেদিন মারা গেল, ওই দিন একটা রিচুয়াল হয় আমার বাসায় সকালবেলা। রিচুয়ালের মধ্যে ওই মেয়েরে অনেক ইতি করে, ওই যে বললাম যে একজন পাওয়ারফুল লোক আসছিল, উনি মোটামুটি একটু বিরত করতে পারতে, বিকজ আমার একটা বেবি হয়েছিল, একটা ছেলে বেবি, যার বয়স 1 বছর 1 মাস এখন চলতেছে। তো এই বেবিটা হওয়ার পর ওরে করে দেয়। তো যেদিন আইয়ুব বাচ্চু স্যার মারা যায়, ওই দিন রাতের বেলা আমি আইয়ুব বাচ্চু স্যারের অনেক বড় একজন ফ্যান ছিলাম।
তো আমি ওই ছাদে দাঁড়িয়ে কান্না করতেছিলাম অটোমেটিকলি। আর ওই ফেসবুকে ওনার যে ইগুলা আছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ওনার ইগুলা দেখাইতেছিল, দেখতেছিলাম। তো পাশের ঠিক বিল্ডিং এ দেখলাম যে ও দাঁড়ানো। তো ওটা দেখে ও দাঁড়ানো পাশের বিল্ডিং এর ছাদে। আমি তো আমার বিল্ডিং এর ছাদে, ও পাশের বিল্ডিং এর ছাদে। ও এবার আমার পাশে না, আমার পাশের বিল্ডিং এর ছাদে। ঠিক আছে, ও দাঁড়ানো অবস্থায় আমার বলতেছে যে আমি তো চলে গেলাম ঠিকই, আমি আসবো আবার, এটাও সত্যি, তবে তুমি তোমার লাইফে কোনোদিন আর গ্রোথ করতে পারবে না, তুমি তোমার লাইফে কোনোদিন আর মানে স্ট্রাগল করে টিকে রাখতে পারবে না, তোমার এই শেষ। তো আমার যেহেতু মার্কেটিং এ চাকরি করি, আমার একটা গাড়ি বাইক ছিল আর কি। তো অ্যাক্সিডেন্টে আমার কিছুই হয়নি, আমার তো মোটামুটি একটা মানে ইনজুরি হয়েছিল, আমার বাইকটা শেষ। তারপর একদম শেষ, মানে এই ছবি আছে আমি দেখাইতেছি, আবার যা আসতে পারে এটা মানে চালানোর মতো আর কোনো ছিল না, সবকিছু শেষ। তারপর আস্তে আস্তে কি হলো, আমার অর্থনৈতিক ক্রাইসিসটা শুরু হয়ে গেল, মানে অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলাম। তারপর আপনার আবার শুরু হইলো আপনার ফ্যামিলিগত ভাবে মেন্টালিটি চাপ নিতে না পেরে আমি প্রায় সময়, যেহেতু আমি আসলে একটা মেডিকেল লাইনে আছি, আপনি জানেন ভালো মতোই রাহুল ভাই, আমি ওই ঘুমের ড্রাগস নেওয়া শুরু করলাম। যে ঘুমটা বেশি হলে হয়তো ভাই প্রবলেম চলে যাবে। এত মাত্রায়, যে মাত্রা মনে করেন 0.5 এর একটা ঘুমের ওষুধ খেলে একটা মানুষ কিন্তু অনেক ঘুম হয়। আমি 20টা ট্যাবলেট একদিনে খেয়েছি ওর যন্ত্রণা থেকে, ঠিক আছে, বাতাস জন, বাট আমার কোনো কাজ হয় না, ঘুমই আসতো না। তো এখনো আমি মানে এখন আমার অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে, আমি এমন দেশে মোটামুটি একটা স্বনামধন্য কোম্পানি বর্তমানে বা যেটাতে আসছি, নাম তো প্রকাশ করতেছে না, যেটাকে মাইনে পারি, কিন্তু দেখা যায় কি এমন একটা সময় আমি আজ যে আমার বাচ্চাদের একটা ল্যাকটোজেন বা একটা স্যালাড কিনে খাওয়াবো, ওই টাকাটা আমার পকেটে থাকে না। আর আমি এমন ভাবে দুশো গেছি, মানে আমার ফিনিশ। আপনাকে যা বলেছিল সেই কথাটা ফলে গেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে দেখি। আর আরেকটা জিনিস কি, আমি এই জন্যই বললাম যে আমি যখন তারা স্মরণ করি, সে আসে, সে কথাবার্তা বলে, সে সম্পূর্ণভাবে তো কখনো আপনি বলেননি যে আমার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আমি বলছি তো না, তো আমি নাকি ওরও সমস্যা করছি। তো আমি ওর কাছে অনেকবার জিজ্ঞেস করছি যে আমি তোমার কি সমস্যা করছি, বলছে না এটা বলা যাবে না, তবে তুমি আমার সমস্যা করছো। আর তুমি যদি আমার ঠেলে দিতা, তাহলে যখন ওই যে প্রথম অবস্থায় তোমার পিসি যখন ইয়ে করতো তখনই ঠেলে দিত, এখন কেন থাকতেছো এত বছর আমার সাথে থাকি? আর আপনি কোনোদিন ডাক্তার দেখেছেন? না, ডাক্তার তো বলে লাভ নাই, যেহেতু মেডিকেল লাইনে আসছি। তার পরবর্তীতে ডাক্তার একের পর এক, তো সব বলতে হ্যালুসিনেশন, আর সবাই ঘুমের ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ, আর হলো আপনার মুড অন, ট্রানজিট, নামগুলো বলে দিলাম, নাম বলতে হবে। আচ্ছা, এই টাইপের কিছু মেডিসিন। আর মানে বিশেষ করে বলতে যে আপনার ওই ইটা করতে, কি বলে, ওই যোগ ব্যায়াম, ওই করে নিজের নিঃশ্বাস ইটাই করতে, আর ঘুরতে টুরতে, বাট লাভ হয় নাই না, এখন পর্যন্ত কোনো লাভ নেই। এইরকম নিয়ে এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে আপনি যদি নিজে দেখতেন তাহলে হ্যালুসিনেশন বলতাম, জানি না, আমি একেবারেই মানে বলতে। তো আপনি যেটা বলছেন যে আপনি এখন ডাকলে আপনার পাশে চলে আসবে এবং আপনার পাশের খালি চেয়ারে বসবে, যে লাইট অফ করতে হবে এবং কে কেউ নাকি সেটা দেখতে পারবে, এটা তো খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার। আমি এটা এই জন্য বললাম যে আপনি যাকে যে কাউকে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতেছি, শুধু জাস্ট আপনার আমার একটু গোসল করতে হবে, আর একটা জিনিস আপনি দিতে হবে, এই ও পাশে এসে বসে যদি কথা না বলে, তাহলে মানে যিনি দেখবেন তার সাথেও কথা বলবেন 100%, যদি কথা না বলে এবং যিনি দেখবেন তার কোনো ক্ষতি হবে না, কোনো সে কারো কোনো ক্ষতি করবে না, শুধু আপনার, শুধু আমার। ওকে, তো দেখতেই পারে যে কেউ চাইলে দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা যে আপনার কিছু বলেন নাই এখন আপাতত, দোয়া করবেন এইটুকু। যদি অবশ্যই আপনি বলছিলেন যে আপনার চাকরির জন্য, আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্য ব্যাহত হচ্ছে এই ঘটনার কারণে, এবং আপনি ঠিক মানে ভালো করতে পারছেন না লাইফ, করতে পারছেন, এবং আপনার অনেক ভালো করা উচিত ছিল। আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করছেন, তারপরে আপনার যে গ্রোথটা হওয়া দরকার এবং লাইফে যে জায়গায় যাওয়ার কথা, আপনার সব সুযোগ থাকা সত্ত্বেও সেটা আপনার হচ্ছে না, এবং আপনি যে টাকা স্যালারি পাচ্ছেন সেই টাকা থেকেও আপনি কোনো কিছু সঞ্চয় করতে পারছেন না, সেভিং হচ্ছে না আপনার, এবং আপনার সংসারই চলছে না বলতে গেলে। সেটাই খুবই দুঃখজনক ঘটনা, এবং আমরা সবাই দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেই প্রার্থনাই করব, এবং আপনার মঙ্গল কামনা করছি। আশা করছি যে আপনারাও ঠিক একইভাবে আমার মতোই আপনারা তার মঙ্গল কামনা করবেন। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের একটা গুড নিউজ আরো একবার দিতে চাই। সেটা হচ্ছে যে অ্যানিভার্সারির কথাটা শুনলেই আমাদের খুব মানে আনন্দ লাগে, এবং অ্যানিভার্সারি মানেই আমাদের চারপাশে অনেক উৎসব, অনেক কিছুর কথা মনে হয়। আর সেটা যদি হয় 5 বছরের
মানে 5th অ্যানিভার্সারি, তাহলে কোনো কথাই নেই। আমি বলছি দারাজের কথা, দারাজের 5th অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে। ইয়েস, এই 6 সেপ্টেম্বর দারাজ পা দিবে 5 বছরে, আর সেই উপলক্ষে দারাজ ভূত এফএম লিসনারদের জন্য একটা গিফট নিয়ে আসছে। সেটা হচ্ছে অ্যামেজিং একটা গিফট ভাউচার আমি বলবো, এবং ভাউচার কোডটি হচ্ছে ভূত 500, BHOOT 500, অর্থাৎ 500। আর অবশ্যই আপনাদের এই ভাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। যাদের দারাজ অ্যাপ নেই তারা তাড়াতাড়ি দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন, এবং আপনি পেয়ে যাবেন 500 টাকা ডিসকাউন্ট থেকে 3000 টাকার ওপর ডিসকাউন্ট। 3000 টাকার, আচ্ছা 3000 টাকার ওপর 500 টাকার ডিসকাউন্ট, মানে 3000 টাকার ওপর হলে 500 টাকার ডিসকাউন্ট। আমি প্রথমবার ভুল বলেছিলাম, আর একবার মনে করে দিলাম। আর আপনারা যারা ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসেন, বা যারা আপনারা আছেন ভূত এফএমের সাথে, এখন দেরি না করে দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন, এবং ডিসকাউন্ট ভাউচারটির কোডটি হলো ভূত 500। 3000 টাকার ওপর কিনলেই 500 টাকা ডিসকাউন্ট। বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। তো চলুন, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আবারও যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ফেসবুক ঘুরে আসবো এবং দেখবো যে কাকে লিখছেন আমাদেরকে, এবং আমাদের যারা লিসনার রয়েছেন তারা অনেকেই, আমি বিশ্বাস করি যে এক্সাইটেড যে ঘটনাটা ভাইয়া একটু আগে বললেন সেই ঘটনাটি শুনে। এবং এরকম ঘটনা আমি আসলে অনেকদিন শুনিনি, এবং খুবই অদ্ভুত ঘটনা, এবং আসলে কখনোই শুনিনি যে আপনি দেখতে পাবেন, উনি দেখতে পাচ্ছেন না, অন্যরা দেখতে পাচ্ছেন, এরকম পর্যন্ত বিশ্বাস করা যায়। কিন্তু উনি চ্যালেঞ্জ করছেন যেভাবে যে আপনি চাইলেই এখন দেখতে পাবেন, এইটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। এবং এইটা ভাবতে গেলেও কিরকম ভয়ঙ্কর লাগে না? আমার কাছে তো খুব ভয়ঙ্কর লাগে, এবং আশা করছি যে আপনারা এই সম্পর্কে লিখবেন ফেসবুকে আমাদেরকে, এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। তো আমি দেখতে পাচ্ছি যে সজীব দত্ত আমাকে লিখেছেন, ভাইয়া অনেক ভয় লাগলো ফার্স্ট স্টোরিতে, আমিও আমার গল্প পাঠাতে চাই। আপনি চলে যান ভূত এফএম @radiopurti.fm এর অ্যাড্রেস। আমি এখন রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছি, এর আগের বার ভূত এফএম এর পেজ থেকে পড়ছিলাম। এসকে শাকিল আমাদের সাথে আছেন, এবং লাভ ফ্রম ময়মনসিং তাই লিখেছেন। আশিক সোহান যেটা চট্টগ্রাম থেকে শুনছেন। মোতালেব খানের কাছে এটা ভালো লাগে এই ঘটনাটা। মুহতাসিম রহমান অদিত আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি হাবিবুর রহমান, তিনি বলছেন যে ঘটনাটি তার বিশ্বাস হচ্ছে না। আমার কাছেও খুব অদ্ভুত লেগেছিল ঘটনাটি। জেভিয়ার ফাহিম আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন সেই স্টোরি। মেহজানুর রহমান, এবং তিনি আমাদের সাথে আছেন, এবং মিজানুর রহমান হবে, মিজানুর রহমান, তিনি ফার্মগেট থেকে আছেন। তিনি হচ্ছেন অসাধারণ কাহিনী আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি এমডি শারাইল, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহেল খান খুরিদয়, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুনিফা আক্তার মিথুন, আমাদের সাথে আছেন সিয়াম শেখ, আছেন শারহান সাদ, আছেন মোতাতিম রহমান অদিত, আছেন এমডি মেহেদি হাসান সানি, আহমেদ শ্যামল, অপু রায়হান, এমডি শফিকুল ইসলাম সানি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুপল রাজ, আমাদের সাথে আছেন রাজ হুসাইন তাহসিন, আছেন আমাদের সাথে রেজওয়ান রৌহা, আছেন মোসাব কামাল, আছেন প্রদীপ কর্মকার, এছাড়াও শফিন শাহ নূর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাতুল আহমেদ আছেন আমাদের সাথে, আতিকুল ইসলাম আছেন, বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন, তানবীর রুবি আছেন আমাদের সাথে, নিতার আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মোমেন আকন্দ, এবং মাসুম খান তালহা সহ আরো অনেকে। আমি আপনার কাছে আর একবার একটু আসতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে এই যে আপনি যে ঘটনাটি বললেন, এবং এই ঘটনাটি আপনি কখনো যাকে দেখতে পান তার মাধ্যমে অন্য কারো হেল্প করতে পেরেছেন, বা আপনাকে আগাম কোনো খবর বলে দেওয়া বা এরকম কোনো হেল্প কি কখনো করেছে? এই ধরনের কোনো হেল্প কখনো সে করেনি, এবং আপনি কারো আপনার কোনো অন্য ধরনের কোনো উপকার এই পড়াশোনার ছাড়া অন্য কারো উপকার করতে পারেন না আপনি, এইভাবে কোনোদিন হয় নাই। আচ্ছা, এটাই আমার জানার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার যে দ্বিতীয় ঘটনাটি আমাকে বলেছিলেন সেই ঘটনাটি আমরা শুরু করি। তার আগে আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার, আমি মোহাম্মদ জাকির হোসেন, এসেছি মিরপুর 12 থেকে। জি। ঘটনাটি বিগ থেকে 25 বছর আগে ঘটনা। এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার
ঘটনা। জি। আর মানে ঘটনাটা দুইটা জায়গাকে কেন্দ্র করে, মানে প্রথম ঘটনাটা যেটা বলছি, আরেকটা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঘটনা। হুম। সেখানে এক মৌলানা সাহেব ছিল, নাম বলবো না, সবাই চিনবে এক নামে। আর ময়মনসিংহের একটা হুজুর ছিল, মানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের মতো খাতির ছিল, জি। বন্ধুত্বের মতো। তো আমি ঘটনাটি শুনেছি আমার এক মামার কাছ থেকে, সে আমায় বলেছে ঘটনাটি। একদিন এশারের আজান দিয়েছে এবং হুজুর নামাজ পড়বে, নামাজ পড়ে এখন খাদিমের কাছে বলেছে যে অজু করার পানি দিতে, সে পানি দিয়েছে। অপরদিকে হুজুরের স্ত্রী আবার মানে পিঠা বানাচ্ছিল, হুম। ওই যে তার যে বন্ধু আছে ময়মনসিংহের, তার কাছে পিঠা পাঠাবে রাতে। এখন পিঠা বানানো শেষ, সে পিঠাগুলো মানে রেখে বলছে যে যাও এই পিঠাগুলো হুম। তুমি তার কাছে দিয়ে আসো। এখন সে এসে মানে হুজুর তো অজু করতে বসবে, এখন অজু করা শুরু করেনি, হুম। বলছে যে হুজুর মানে সে তো পিঠা পাঠাতে বললো, এখন রাত তো অনেক হয়ে গেছে, কারণ গ্রাম অঞ্চল আরো 20 থেকে 25 বছর আগে ঘটনা এটা, হুম। তখন তো গ্রাম অঞ্চল আরো শুনশান ছিল। তো হুজুর বলছে হ্যাঁ এটা আসলে ঠিক, রাত হয়ে গেছে, তা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো। সেই কথা বলে তার বা হাত দিয়ে ওই খাদেমের ঘাড়ে ধরলো, মানে আলতো করে ধরলো, ধরে মানে দেখাতে যে ওই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছ, বলো হ্যাঁ। পরে বলছো তুমি ওই লাইট বরাবর যাবে, অন্য দিয়ে তাকাবে না, ডানেও তাকাবে না বাঁয়ে তাকাবে না, হুম। লাইট বরাবর যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এখন হুজুর বলেছে শুনতে বাধ্য, কানুনটা ব্যাধিক হবে। সে কি করলো, লাইট বরাবর ওই লাইটের দিকে তাকিয়ে যাচ্ছে, যাচ্ছে হঠাৎ মানে সে জানে না কতক্ষণ হয়েছে, গিয়ে দেখে ওই যে ময়মনসিংহে গফরগয়ে যেখানে আরেক হুজুর কাছে পাঠানোর কথা ছিল, হুম। সেই হুজুর অজু করা শুরু করেছে, মানে হাতে কবজি পর্যন্ত দিয়েছে। মানে চমকে গেল, হুম। এসে চমকে গেল, মানে কিছু বলছে না, কারণ যদি আবার প্রশ্ন করে হুজুর রেগে যায়। পরে বলল যে হুজুর আপনার জন্য পিঠা পাঠিয়েছে। পরে হুম। বলল আচ্ছা ঠিক আছে এখানে রাখো। পরে বললো আজকে কি আমি এখানে থেকে যাব নাকি চলে যাব? পরে বলল না, থাকার দরকার নেই, তুমি চলে যাও। হুম। পরে বললো যে রাত হয়ে গেছে অনেক, এখন কারণ অনেকটা কিন্তু পথ, একটা দুইটা না, অনেকটা পথ, আর তার মধ্যে রাত। পরে হুজুরও ওই আগের মতোই হুম। বা হাত দিয়ে তার ঘাড়ে আলতো করে ধরলো, ধরে বলছিল ওই যে দেখো লাইটটা, মানে সে যা বলেছিল। পরে বলছে ওই লাইট বরাবর যাবে, ব্যাস। সে আগের মতোই পুনরায় লাইট বরাবর যাচ্ছে, গিয়ে দেখছে হুজুর এখন অজুই করছে। হুম। ওইখানে চমকে গেল, বললো যে হুজুর সেও লাইট দেখালো আপনিও। পরে বললো যা দেখেছো চুপ থাকো, এসব বলার দরকার নেই। হুম। কিন্তু মানে হুজুরের কথা তো সেটা মানে, কারণ ওই যে মানুষের মানে কিছু কিছু মানুষ আছে পেটের কথা থাকে না, সে সকালে উঠে সবাইকে মানে বলা বলি করছে যে এই হুজুর লাইট দেখায়, ওই হুজুর লাইট দেখায়, মানে বলছে মানুষ এসে মানে নানান মানে মুখে মুখে ছড়াছড়ি। তো একদিন মানে এক মায়ের এক ছেলে বিয়ে করিয়েছে মানে নদীর ওই পার। এখন ওই পার থেকে বউ মানে যাত্রী সহ নৌকা মানে লঞ্চ আসছে এদিকে, মানে ওদের এই পার আসবে, মাঝপথে এসেই ওটা ডুবে গেছে। তা এটা নিয়ে তো অনেক কান্নাকাটি, মানে হুজুর কিন্তু এখনো জানে না এটা, মানে মানে এলাকার মধ্যে এটা কান্নাকাটি মানে কান্নার ঝড় বইছে, হুম। সবাই কান্নাকাটি করছে, মা তো কান্নাকাটি করছে 2-3 দিন পার হয়ে গেছে। এখন মা শুধু সবাইকে বলছে যে আমার মন বলছে আমার ছেলে মরেনি, মানে পানির নিচে ডুবে গেছে কিন্তু তার মন বলছে তার ছেলে মরেনি, বেঁচে আছে। হুম। তো মানে তারপর একজন এসে মানে মুরব্বী এসে বলল, মানে আমি আমি জানি যে আমি যে ঘটনাটা বলছি ওই এলাকায় যদি মুরব্বীরা থাকে তারা এই ঘটনা সম্বন্ধে তারা জানবে। তো বলছে যে তুমি এক কাজ করো, সেই হুজুরের কাছে যাও, ওই যে কিশোরগঞ্জে যে হুজুর কথা বললাম ওই হুজুরের কাছে যাও, আমি নাম বলবো না। বললো সে হয়তো কিছু করতে পারে। তো মা কি করলো, গিয়ে হুজুরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। বললো হুজুর আমার মন বলতে আমার ছেলে মারা যায়নি, আপনি কিছু একটা করেন। এখন মা কান্নাকাটি করছে, সে কিছুই করতে পারছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো নদীর পাড়ে আসলো, মানে গ্রামের নানান লোকজন এসে হাজির, মানে ভিড় জমে গেছে একদম হই হুল্লোড়। পরে বলছে যে একটা কাগজে কি যেন আরবি লিখলো, লিখে বলছে যে কার সাহস আছে যে এই নদীতে ঝাঁপ দিবে, এই কাগজটা নিয়ে কিছু হবে না, তার কিছু হবে না, সে জীবিত ফিরে আসবে, হয়তো মানে একটু আধমরা হবে বা এমনি একটু অসুস্থ হবে, তাছাড়া তার কোনো ক্ষতি হবে না, সে জীবিত অবস্থায় ফিরে আসবে। কেউ রাজি হচ্ছে না, কেউ না। পরে হঠাৎ একটা মানে ছেলে
মানে মোটা কালো করে, মানে একটু লম্বা করে। সে বলছে আমি যাব। পেছন দিক থেকে ওর মা হাত ধরে বলছে না বাবা, যেতে হবে না। পরে বলছে দেখো তুমিও মা, সেও মা, আর হুজুর যেহেতু বললো যে আমি তো ফিরেই আসবো, আমি তো ওইখানে থাকবো না, তাহলে আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি যাই, সমস্যা কি। পরে গেল, মা তো কান্নাকাটি করছে। পরে বলছে শোনো, কাগজটা তুমি হাতে নাও, যখনই নদীর এখানে একটা মানে পাক সৃষ্টি হবে তুমি এখানে লাফ দিবে, নিচে যাওয়ার পর দেখবে যে বড় একটা সিংহাসনের মধ্যে একজন বসে থাকবে, তুমি তার কাছে গিয়ে সালাম দিয়ে শুধু আমার এই কাগজটা তার হাতে দিবে, আর কিছু করতে হবে না। তখন সে যা বলবে আমাকে মানে জানাবে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো পাক শুরু হয়েছে, ও লাফ দিয়েছে। ও লাফ দিয়ে ভেতরে গেছে, গিয়ে দেখে এই যে আমরা যেমন এখানে বসে আছি নিঃশ্বাস নিতে পারছি, মানে এখানে তো কোনো পানি নেই, কিন্তু ও নদীর নিচে গিয়ে দেখে যে সুন্দর একটা শহর, মানে হাজার হাজার মানুষ কাজ করছে, মানে হাতুড়ি টেনি, মানে যেটাকে যে যায় ভাষা বলে আর কি, কাজ করছে। মানে ওই আমরা যেমন দেওয়াল খুঁড়ি ওইরকম করে কাজ করছে। এখন ও খুঁজছে যে ওই বড় সিংহাসনের সেই লোকটাকে খুঁজছে, মানে হাঁটতে হাঁটতে দেখে অনেকটা দূর বসে আছে। তার কাছে গিয়েছে, মানে সে বলবে মানে কাগজটা দিবে, সেটা বলার আগে তাকে দূর থেকেই বলছে এখানে এসেছিস কেন, লাভ নেই, যারা গেছে তারা ফিরবে না, চলে যা। পরে টান দিয়ে কাগজটা হাতে দিয়ে বলল যে আমাকে হুজুর পাঠিয়েছে। তো সে কাগজটা খোলার পরে মানে আত্মজের সহিত মানে বলছে যে ইস, সে একটা আল্লাহওয়ালা লোক, কেন এমন করে। পরে এই কথা বললো আচ্ছা ঠিক আছে, তুই যা, যেখানে ডুবেছে সেখানেই ভেসে উঠবে, এইটা বলে দিল বাস। তো উপরে আবার হুজুর কি করলো, কয়েকটা মাঝিকে বললো যে তোমরা নৌকা নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করো, মানে এইখানেই থাকবে, ও ভেসে ওঠার সাথে সাথে ওকে খপ করে ধরে ফেলতে। বলাতে ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও মানে অজ্ঞান অবস্থায় মানে ভেসে উঠেছে, অমনি ওকে ধরে উপরে এনেছে, আনার পর হাতে পায়ে মানে তেল মালিশ করার পর মানে ও চোখ খোলার পর খুঁজে বলছে তুমি ঠিক আছো। পরে বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক আছি, আমি আপনাকে চিনতে পেরেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললো যে কি হয়েছে, কি বলেছে। পরে বললো যে মানে যা বলেছে নিচে এগুলো সবকিছু বললো যে এই কথা বলেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ যেহেতু বলেছে তাহলে আপনার ছেলে ফিরে আসবে। আমি বলছি তার 2 থেকে 3 দিন পর সেই একই জায়গায় নৌকাটা ভেসে উঠেছে, এবং আগে যেভাবে ওই পার থেকে এই পারে আসছিল সেম টু সেম ওইভাবেই আবার আসছে, ওইভাবেই আসছে। মা কিন্তু ওইখানেই বসে আছে, মানে এই 2-3 দিন সে কোনো চেঞ্জ নাই, মানে কোনো চেঞ্জ নেই, ওইখানেই আছে। আর ওই নৌকাটা যা আসছে ওইখান থেকে ওই একইভাবে আসছে। তারপর সবাই খুশি। এই ছিল মানে এইটা, এই হুজুরের আরো আছে, যদি আপনি বলেন তাহলে আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরো একটা ঘটনায় যাব, তবে তার আগে ভূত এফএম যে পেজটা রয়েছে, ফেসবুক পেজ, সেখানে একটু যেতে চাই। এবং সেখানে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন আমাদেরকে, এবং আশা করছি যে আপনাদের সবার এখন পর্যন্ত যা ঘটনাগুলো আমরা শেয়ার করলাম সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে ঘটনাগুলো আমাদের সাথে এখানে আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রাতুল আহমেদ আমার সাথে আছেন, এবং তিনি বলছেন যে রাসেল ভাই ভালোবাসা অবিরাম, 6 বছর ধরে সাথে আছি। তাকিন আহমেদ আমাদের সাথে আছে এবং তিনি বলছেন অনেক ভালো লাগছে। রেজওয়ান আমাদের সাথে আছেন, আমাদের সাথে মেহরাব হাসান সুত্তা, সেকেন্ড স্টোরিটা খুব ভালো লাগলো, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আনোয়ার মোর্শেদ, লাস্ট স্টোরিটা ওয়াজ অসম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সাদমান লাবিব, থার্ড স্টোরিটা বেশ। আমিন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জেহাতিব, নাহিদ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরোহী জান্নাত। এছাড়াও আদিত্য রয় আমাদের সাথে আছেন, আদনান ফারাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মারুফ আহমেদ নিভাত, আমাদের সাথে আছেন শাহরিয়ার জিতান, আমাদের সাথে আছেন আরজে রাহতিব, সাদমান লাবিব আমাদের সাথে আছেন, হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নীল আকাশ, হাকিম হিয়া মুন্না আমাদের সাথে আছেন। ফকিরাপুর থেকে দ্বিতীয় কাহিনী নিয়ে গবেষণা করা উচিত,
আর যে হাকিব আমার সাথে সেকেন্ড কাহিনীটা কথা বলেছেন, তৌফিক আহমেদ আমার সাথে বলেছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ফারুক খান, মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন নাটোর থেকে, আমাদের সাথে আছেন শরীফ হাসান, এছাড়াও নীল আকাশ আমাদের সাথে আছেন এফ কে শাকিল, এন এইচ এফ মাহির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে জেরিন মনিকা, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শাকিল, এমডি রাশেদ এফ কে আমাদের সাথে আছেন, মাহবুবুর রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোহাম্মদ বিপুল হোসাইন জামিল, এছাড়াও খালিদ হাসান নীরব আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাব্বানি রেশাদ, এছাড়াও মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন, এমটি বেলায়েত হোসাইন শিশির আমাদের সাথে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, নাজমুল আহমেদ আমাদের সাথে আছেন, আরো অনেকেই আমাদের সাথে আছেন। আশা করছি যে অনেকেই বলছেন, রাফেল আহমেদ যেমন বলছেন আমি একটা গল্প পাঠাতে চাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BAKWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিতে পারি এবং বিরতির পরে আবারও ফিরে আসতে পারি। এবং আপনাদেরকে আরো একবার বলি, আপনারা যারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে গেছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি আপ ইউ। এবং আমাদের যারা ফেসবুক পেজ বা ইমেলে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rafael, এই দুটো অ্যাড্রেসে। এবং আশা করছি যে এই দুটো অ্যাড্রেসে আপনি আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখবেন এবং সেটা নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে কেমন লাগছে আপনার কাছে। এবং আমরা আশা করব যে আপনাদের ভালোই লাগছে। আমাদের যে টুইটার আছে রাফেল_ভূতএফএম, সেখানে যে আপনি খোঁজ নিতে পারেন এবং আপনি লিখতে পারেন আপনার যেটা ভালো লাগছে, খারাপ লাগছে, সবকিছু আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি মানে কিন্তু কথা আমার বিরতি, আপনাদের না, কারণ আপনাদের জন্য রেখে যাচ্ছি একটা চমৎকার ঘটনা, এটা অডিও ক্লিপ, এবং আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের অনেক ভালো লাগবে। স্টে টিউনড টু রেডিও ফুরতি.fm এন্ড ডু ফুরতি। তবে তার আগে ভাই আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, আমি ভুলে যাবো। সেটা হচ্ছে, আপনাকে যদি আমি একটু জিজ্ঞেস করি যে আপনি এই যে যার কথা বললেন তার সাথে আপনার কোনো ছবি আছে? না। কোনো ছবি নেই? কখনো তোলার চেষ্টা করেছেন? না। যদি কখনো তুলতে পারেন তারা অবশ্যই আমাদেরকে পাঠাবেন, আমরা সবাইকে দেখাতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। স্টে টিউনড টু রেডিও ফুরতি.fm এন্ড ডু ফুরতি। কে ওখানে? মশা, রক্ত চোষা। না এনে কেন বুথ এফএম এ পার্টিসিপেট করতে চাইলে মেল করেন bhutfm @radiofurti.fm। ধন্যবাদ। রেডিও মানে ফুর্তি। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি ভালো থাকার দলে, এই জন্য জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। যাই হোক, আমার নাম হচ্ছে খোকন। আমি এখন বর্তমানে কাতারে আছি, কাতারের দোহাতে। আমার দেশের বাসা হচ্ছে পাবনাতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা হচ্ছে 2015 সালের জ্যৈষ্ঠ মাস, আমের সময়। আমি এখান থেকে ভ্যাকেশনে আমি বাংলাদেশে গিয়েছিলাম। তো যে ঘটনা সেটা আসলে
আমার বলে রাখা ভালো, আমার এক আপু আর ভাইয়া থাকে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের রহনপুর পৌরসভাতে। তো আমার ভাইয়া হচ্ছে রহনপুর পৌরসভার একজন পরিচিত ফিগার। তো উনারা আমাদেরকে ইনভাইট করে, আর যেহেতু চাঁপাই নবাবগঞ্জ আমের জেলা, তো আমাদেরকে আম খাওয়ার জন্য আর কি ইনভাইট করে ফ্যামিলি সহ। তো আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ আমরা মানে ট্রেন যোগে এই সর্দি থেকে তারপরে রহনপুরে যাই আর কি। তো রহনপুরেই আসলে আমি বুঝতে পারিনি যে আসলে আমাদের এই বেড়ানোটা এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হবে বেড়ানোর মধ্য দিয়ে। সত্যি কথা কখনোই কল্পনা করিনি। এর আগেও আমি রহনপুরে গিয়েছিলাম, বাট ওই ভালো লাগা থেকে আবার যাওয়া, কিন্তু এইবারের যে বেড়ানোটা এটা যে এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমি কখনো কল্পনা করতে পারি। তো যাই হোক, আমরা ঘটনাতে চলে যাই। তো আমি বলে রাখি, আমার ভাইয়া যে ফ্ল্যাটে থাকতো, যে বাসাটায় থাকতো, বাসাটা হচ্ছে 5 তলা একটা বাসা। তার 4th ফ্লোরে থাকতো ভাইয়া। তো ভাইয়াদের কর্নারে হচ্ছে একটি গেস্ট রুম, যেখানে হচ্ছে যারা গেস্ট যেত তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। যাই হোক, প্রথম দিনে রহনপুরটা পুরো আবার ঘুরলাম আমার ছোট একটি ভাইকে নিয়ে। তো যখন আমরা সন্ধ্যার সময় চলে আসবো রহনপুরের ওই এলাকা থেকে, মানে যখন আমরা রুমের দিকে আসবো, তো তখন আমি খেয়াল করলাম যে রহনপুরের যে মেন ব্রিজটা, যেটা সুইচ গেট বলা হয়, ওখান থেকে আপনি তাকালে কয়েকটি বড় বড় পুরনো গাছ সহ একটি কবরস্থান দেখতে পারবেন। জায়গাটা আপনি দেখলেই আপনার গা চমকে ওঠার মতো একটা জায়গা। একেবারে নদীর কোল ঘেঁষে, নদীর একদম পাড়ের মধ্যে হচ্ছে কবরস্থানটা, আপনি খুব স্পষ্টই খেয়াল করতে পারবেন। তো ছোট ভাই বললো যে হ্যাঁ, এটা কবরস্থান, তো এটা অনেক পুরাতন একটা কবরস্থান। তো আমি যখন রুমে আসলাম, আমার কেন জানি কবরস্থানের ওই যে সিনারিওটা আমার মনের ভিতরে মনের ভিতরে উকি দিচ্ছিল, বারবার উকি দিচ্ছিল। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন প্রায় রাত 12টা বেজে গেছে, 4th তলার একটি কর্নারের রুমে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, যেটা বলছিলাম যে গেস্ট রুম। তো গেস্ট রুমে থাকতে দেওয়ার অবস্থায় সবাই ঘুমিয়ে গেছে। অন্যান্য রুমের সবাই, আপুরা ভাইয়ার সবাই ঘুমন্ত অবস্থায়। তা আমরা গিয়ে আমাদের শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বলে রাখি, রুমটা এরকম যে মানে দুপাশে হচ্ছে জানালাটা হচ্ছে থাই গ্লাস দিয়ে আটকানো, প্লাস পর্দা দেওয়া দুই পাশে যে জানালাটা, কিন্তু তখন পর্দাটা দেওয়া ছিল না। তো যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরেই কেমন জানি শরীরটা একটু ভারী ভারী মনে হচ্ছিল, কেমন জানি গ্যাস সমসময় একটা পরিবেশ। আমি ওয়াইফকে বললাম যে আমার জানি কেমন একটু অস্বস্তি লাগছে, কেন এমন লাগছে আমি জানি না, তুমি একটু প্লিজ দয়া করে মাথার কাছে যে জানালাটা আছে সেই জানালাটার পর্দাটা তুমি একটু দিয়ে দাও। তো উনি যথারীতি পর্দাটা দিয়ে দিল। পর্দাটা দিয়ে দেওয়ার পরে এখন বাকি রয়েছে শুধু আমাদের ডান পাশটা, যেটা আমি বিছানার একদম ডান পাশে, মাঝখানে আমার বাচ্চা, বাম পাশে আমার ওয়াইফ। তো ডান পাশের জানালাটা খোলাই ছিল আর কি। তো খোলা থাকার পরে এখন আমার ওয়াইফ বলছে যে আমারও কেমন জানি গাটা একটু ছমছম করছে, তুমি জানালাটা একটু প্লিজ দিয়ে দাও। আপনি বিশ্বাস করবেন না যে আমি যখন জানালা দিতে উঠবো, আমি উঠে বসে আমার চোখটা ঠিক 12টার সময় রাত, চোখটা ঠিক জানালার সহ একদম দূরে এক জায়গায় চলে গেল। এখন আমি দূরে ভালোই তো খেয়াল করে দেখি যে সেই জায়গাটা অন্য কোনো জায়গা না, সেই জায়গাটা হচ্ছে আমার বিকেলবেলা দেখা সেই কবরস্থান। একদম স্পষ্ট বড় বড় দুটো আম গাছের ওই ফার্স্টটায় কবরস্থান, কবরের যে বাঁশের যে এইগুলো সবগুলো স্পষ্ট দেখাই যাচ্ছে কবরস্থানটা। আমি একটু ভয় পেয়ে গেলাম রাসেল ভাই, আমি যথেষ্ট ভয় পেয়ে গেলাম ওই দৃশ্যটা দেখে। তো আমি তাড়াতাড়ি করে আমি পর্দাটা লাগিয়ে দিই, জানালার লকটা আটকে দিয়ে থাই গ্লাসে পর্দাটা লাগিয়ে দিই। তো যাই হোক, আমি এখন যেটা বলতে সেটা আস্তে করে আমি ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না, শুধু ভাসছে চোখে কবরস্থানটা। তো একসময় রাত যখন 2টো কি 2:30 হবে, আমার এরকম ফিল হলো
কিন্তু দমটা একটা বাতাস এসে আমাদের গায়ে লাগলো। বলে রাখা ভালো সব কিছু আটকানো, তারপরে মনে হলো যে দমটা একটা বাতাস এসে আমার গায়ে লাগলো। আমি হঠাৎ করে চোখ খুললাম, চোখ খুলে দেখলাম আমি অনুভব করছি রাতেল ভাই, রাত তখন 2:30। আমি তখন 4th তলায়, আমার অনুভব করছি যে আমার জানালার পাশে কিছু একটা অস্তিত্ব আমি ফিল করছি, যে কিছু একটা ট্রাই করছে জানালাটা খোলার। আমি কোনো কথা বলতে পারছি না, শুধু অনুভব করছি কিছু একটা জানালা খোলার ট্রাই করছে। এটা এক সময় আমার পায়ের কাছের যে জানালার যে অংশটা সেটা এক সময় খুলে ফেললো। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেছি। খোলার পরে আমি দেখি যে আস্তে করে আমার পায়ের কাছের যে জানালার যে পর্দাটা, ওই পর্দাটা হঠাৎ করে সরে গেল। আমি এত পরিমাণে ভয় পেয়েছি রাতেল ভাই, আমি নড়তে পারছি না। এখন দেখি আমার গা ছমছম করছে। এখন দেখি কালো একটি হাত, রাকেল ভাই, একদম কালো কুচকুচে, মনে হচ্ছে সদ্য পোড়ানো একটি হাত, মেয়ে মানুষের হাত। এই জন্যে বলছি কারণ হাতে একটি গোল্ডেন কালারের বালা ছিল, লাল আর গোল্ডেন কালার মেঘতে একটি বালা, কিন্তু হাতটা ছিল পোড়ানো। রগগুলো মনে হচ্ছে পোড়ালে যেরকম সদ্য চিতা থেকে তুলে আনা যে লাশের যে হাতগুলো হয়, পুরানো একদম কালো কুচকুচে হাত। 3টা আঙুল দিয়ে আমার পায়ের টাকনোর উপরের ওখানে হাত দিয়ে শক্ত করে ধরে আমাকে টান দিচ্ছে। আমি কোনো কিছু চিন্তা না করে, যখন টান দিল আমি কোনো কিছু চিন্তা না করে বসে পড়লাম। বসে পড়ে আমি যখন জানলা দিয়ে তাকিয়ে দেখি, জানলাটা তখন অর্ধেকের বেশি পর্দাটুকু টান দিয়ে আমি ভালো করে খেয়াল করে দেখি যে জানালার অপর পাশে, আমি 4th ফ্লোরে এতটা উপরে, অপর পাশে একটি কালো অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে শাড়ি টাইপের কিছু একটা পরা কালো অবয়ব, শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে এবং কি ভয়ঙ্কর ভাবে হাসছে। আমি একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে হাতটা আমার পাটা ছেড়ে দিল এবং তখন মনে হচ্ছে একটা না অবয়ব 2টা, এবং তারা কথা বলছে এত উপরে যে বেঁচে গেলি আজকে, বেঁচে গেলি আজকে বলে একটা শব্দ মনে হচ্ছে আমাদের পার্টে, জানালার পার্টে ওই পাশ হয়ে আস্তে আস্তে শব্দটা মিলিয়ে গেল আর বলে যাচ্ছে যে বেঁচে গেলি আজকে, বেঁচে গেলি আজকে। আমি কোনো কিছু ইনা করে একটা চিৎকার দিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেলাম। আমার আপুরা ভাই আর সবাই ছুটে আসলো। আসার পরে আমার ওয়াইফ তো ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, সেও বেশ ভয় পেয়েছে আমার চিৎকার চেঁচামেচি দেখে। বাচ্চাও কান্নাকাটি করছে। যাই হোক, ভাইয়ারা উঠে এসে আমাকে পানি পড়া, তারপরে দোয়া তোর যা আছে সবাই পড়ে আমাকে ফু দিতে লাগলো। ইতিমধ্যে ভাইয়া এলাকার একটা বড় হুজুরকে ওই রাতেই ফোন দিল। তো হুজুর বলল যে আমি এখন আসতে পারবো না, আমি নামাজ পড়ে তারপরে আপনাদের এখানে আসবো, ততক্ষণে আপনারা আমার জন্য ওয়েট করেন। যথারীতি হুজুর ভোরবেলাতে চলে আসলো। ভোরবেলাতে এসে ওনাকে জিজ্ঞেস করলো যে এনারা কারা, তো বললো এনারা পাবনা থেকে বেড়াতে এসেছেন আমাদের। তো আমার সাথে যা হলো সেটা আমি শেয়ার করলাম। তো শেয়ার করার এক পর্যায়ে দেখি হুজুর আমার ভাই আর আপুর সাথে একটু রাগারাগি করছে যে ওনারা গেস্ট মানুষ, ওনারা যখন আসছে আপনারা বিষয়গুলো শেয়ার করা উচিত ছিল। তো আমি বললাম যে কি বিষয় হুজুর সাহেব? তো বললো যে এই বাসাতে শুধু আপনি না, এই বাসাতে আমি এর আগেও কয়েকবার এসেছি, সেম কেস নেই। এই বাসাতে যারাই নতুন গেস্ট আসে তাদেরকেই এখানে আসলে এই জিনিসটা ডিস্টার্ব করে। তো বিষয়টা হচ্ছে যে বাসাটা এখানে তৈরি করা হয়েছে, এই বাসাতে আপনারা আছেন, সেটা অনেক পুরনো দিনের একটা আম বাগান। কারণ আমি দেখেছি রাতেল ভাই যে 3-4টা আম বাগানের মাঝখানে আসলে বাসাটা। তো এবং এখানে একটি পুরানা মানে একদম পুরাতন একটি কালী মন্দির ছিল আর কি। তো যাই হোক, ওই কালী মন্দিরটা এক সময়ের ব্যবধান থেকে বিলীন হয়ে যায়, বাসাটা গড়ে ওঠে। বাট এখনো যারা গেস্টরা আসে, যারা পার্মানেন্ট ওখানকার বাসিন্দা, তাদেরকে কোনো কিছু বলেনি, কিন্তু যারাই গেস্ট আসে তাদেরকে ভয় দেখানো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আর থাকবো না, কারণ ততক্ষণে আমার গায়ে জ্বর চলে এসছে, আমার প্রচন্ড জ্বর এসছে। তো ভাইয়া রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমি রোহানপুর থেকে আমি মানে সকাল 7টা 7:30 ট্রেনেই সব গুছিয়ে আমি পাবনাতে চলে আসি। তো পাবনাতে আসার পরেই আমার সাথে প্রায় 10-15 দিন এরকম হচ্ছিল। আমার সাথে মনে হচ্ছিল, আমি যখন শুয়ে আছি রুমের ভিতরে, মনে হচ্ছিল যে আমার ড্রয়িং রুমের ওই পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, কিংবা মানে আমার জানালার বাইরে দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে এবং শব্দ হচ্ছে, এরকম একটা
হ্যালুসিনেশন টাইপের কিছু একটা ফিল করছিলাম। তো ওই হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেটাতেও কাজ হয়নি। তো তখন আমার আব্বু আমাকে সাজেস্ট করলো যে আমাদের পাশের গ্রামে একটি ভালো হুজুর আছে, হুজুরের ছেলে আসলে হুজুর অনেক আগে মারা গেছে। তো ওনার কাছে গিয়ে সব কিছু শেয়ার করার পরে উনি আমার গাটা বন্ধ করার একটা তাবিজ দিল, আমার ওয়াইফের এবং আমার বাচ্চার 3 দিনেরই গা বন্ধ করার তাবিজ দিয়ে দিল। তো তারপর থেকে এখন পর্যন্ত আমার তাবিজটা আমি সঙ্গে সঙ্গে করে রাখছি, কারণ উনি বলে দিয়েছিল যে তাবিজটা হারানো যাবে না, যদি হারান তাহলে আপনার সাথে আবার এমন কিছু হতে পারে। তো যাই হোক, অনেক ভাগ্য ভালো যে আপনার কোনো ক্ষতি হয়নি। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে সেই রাতের যে আমার পা ধরে টান দিয়েছিল এবং আমার পায়ে সেই রাত্রে 3টা আঙুলের স্পষ্ট দাগ বসে গিয়েছিল। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমার এখনো গা ছমছম করছে বিষয়টা শেয়ার করতে গিয়ে আর কি। তা আমার কিছু প্রশ্নের আসলে অ্যান্সার আমি এখনো পাই না, যেহেতু আমি একটু ভূত প্রেত প্যারানর্মাল এগুলো অনেক বিশ্বাস করতাম না। কিন্তু ওই দিনের রাতের যে ঘটনাটা, বিভীষের আমার ঘটনা, এটা আমি আমার জীবনে কোনোদিনও ভুলবো না। এত রাত্রে 4th তলার ফ্লোরে উপরে এরকম একটা রাত, এই বিভীষেক আমার রাত, বেড়াতে যাওয়ার পরের যে রাত, এটা আমি কখনোই করবো না রাতের ভাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার কেপটি আসলে লিটনাদের শোনানোর জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। বুথ এফএমের শুভকামনা করে আমি আমার ঘটনাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেডিও মানে ফুর্তি। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু সচেতনতামূলক সতর্কবার্তা। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ। কোনোভাবেই ফুলের টব, অ্যাকোরিয়াম, ফ্রিজ, এসি বা অন্য কোনো জায়গায় পানি জমতে দেবেন না। যেহেতু এডিস মশা সাধারণত সকালে ও সন্ধ্যার পূর্বে বেশি কামড়ায়, এজন্য এ সময় বিশেষভাবে ব্যক্তিগত সতর্কতা অবলম্বন করুন। এ সময় মশার স্প্রে, কয়েল, মসকিউটো রিপেলেন্ট বা মশারি ব্যবহার করুন। আপনার সন্তানকে স্কুলে পাঠানোর সময় মোজা, জুতা ও ফুল প্যান্ট, ফুল স্লিভ জামা পরিয়ে দিন। রাতে বা দিনে ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙিয়ে নিন। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ। বাড়ির ছাদ বা আশেপাশের ঝোপঝাড়, জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পরিত্যক্ত নারকেলের খোসা ও টায়ার সরিয়ে ফেলুন। গত 1 আগস্ট রাতেই ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য 1 লাখ কিট এসেছে। এবং 2 আগস্টের মধ্যে আরও কয়েক লাখ কিট এসেছে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য। আসুন সবাই মিলে একসাথে ডেঙ্গু মোকাবেলা করি। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে 100 শয্যার পৃথক নতুন ডেঙ্গু ইউনিট। শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিবেশ। চাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ। পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার। ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। জমে থাকা পানি যেখানে, ডেঙ্গু মশার জন্ম সেখানে। আসুন জেনে নিই ডেঙ্গু প্রতিরোধে করণীয়। ফুলের টবে, ডাব ও নারকেলের খোসায়, প্লাস্টিক পাত্রে, ভাঙা হাঁড়ি বা পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসায় বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে 1 দিন বসতবাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এডিস মশা দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা, প্রচুর তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ। ঘুমানোর সময় এমন কোনো পোশাক পরবেন না যাতে আপনার হাত পা উন্মুক্ত থাকে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে তা নিয়মিত দ্রুত পরিষ্কার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ শিক্ষার্থীদের প্রতিদিন আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। গুজবে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না। মনে রাখবেন,
সব জ্বরই ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন নেই। চিকিৎসক পরামর্শ দিলে তবেই পরীক্ষা করুন। অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। রেডিও মানে ফুর্তি। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাতে 1:20 শুনছেন রেডিও টাইম। আমি রাস্তার আছি সাথে, এবং এখন আমি আশা করবো যে আপনারা যে অডিও ক্লিপটি শুনলেন সেটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এরপরেও আমি আপনাদেরকে বলবো যে যারা এরকম অডিও ক্লিপ পাঠাতে চান তারা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm. আপনার নাম, ঠিকানা এবং কোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপনাদের জন্য একটা উপহার রয়েছে যারা ভূত এফএম এর লিসেনার তাদের জন্য, এবং শুরুতেই বলি যে অ্যানিভার্সারি কথাটা শুনলেই আমাদের নানা রকমের অনেক কিছু মনে পড়ে, যে একটা কিছুর সাথে হয়তো অনেক ধরনের আনন্দ, অনেক ধরনের আয়োজন, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে, এরকমই আমাদের ধারণা হয়। আর সেটা যদি হয় 5 বছরের মতো, মানে 5 বছরের অ্যানিভার্সারি, তাহলে তো কথাই নেই। ইয়েস, আমি বলছি দারাজের 5th অ্যানিভার্সারি কথা, এবং সেইটা ক্যাম্পেইন নিয়ে। জি হ্যাঁ, এই 6 সেপ্টেম্বর দারাজ পা দেবে 5 বছরে, আর সেই উপলক্ষে দারাজ ভূত এফএম এর লিসেনারদের জন্য গিফট নিয়ে এসেছে অ্যামেজিং বাউচার কোডটি হলো ভূত 500, অর্থাৎ BHOOT ভূত, কোনো স্পেস না দিয়ে একসাথে লিখুন 500, অর্থাৎ 500। আর অবশ্যই আপনাদের বাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। সো যারা দারাজ অ্যাপ নেই তাড়াতাড়ি করে দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন এবং পেয়ে যান 500 টাকা ডিসকাউন্ট 3000 টাকার ওপর। ওকে, আর আপনারা যারা ভূত এফএম কে অনেক বেশি ভালোবাসেন তারা এখনই দেরি না করে দারাজ অ্যাপটি, মানে তাদের জন্যই তো এই উপহার, তো তাদের যদি দারাজ অ্যাপটি না থাকে তাহলে অ্যাপটি ডাউনলোড করে নিন, এবং ডাউনলোড করার পরে কোডটি ইউজ করুন ভূত 500। বুঝতেই পারছেন, শুধুমাত্র আপনাদের জন্যই। সো আমার মনে হয় যে আপনারা অনেক বেশি আগ্রহী হবেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আমরা ঘটনায় যাব। হ্যালো লিসেনার, আমি প্রভাত বলছি চিঠি ফ্রম গেট থেকে। চলে যাই আপনার ঘটনায়। জি, আমি লাস্ট ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সিরাজগঞ্জের বেলকুচি নামের একটা থানায়। তো সেখানে আমি যাওয়ার পর বেসিক্যালি ঘটনাটা পাই। তো প্রথমে আমি যেদিন প্রথম দিন যাই, তো সেদিন রাত 8টার দিকে খুব অন্ধকার হয়ে যায়। তো তখন আমি যাচ্ছিলাম বাজারে কোনো একটা কারণে। তো যেতে যেতে দেখছি যে কোনো একটা এরিয়া যেটা দেওয়াল দিয়ে ঘেরা, তো তার পাশ দিয়ে কেউ যাচ্ছে না, সবাই সেম লেনে আসছে, বাট রাস্তাটা ক্রস করে অতটুকু পার হয়ে আবার লাইন চেঞ্জ করছে। তো আমি আর এগুলো কিছু জানি না, তো আমি সোজাসুজি যাচ্ছি, গিয়ে দেখছি যে ওই আতশবাজির রকেটের মতন যেগুলো ওই আকাশে গিয়ে ফাটে না, জাস্ট উঠে যায়, তো তেমনই কিছু একটা খুবই স্পিডে আকাশে উড়ে গেল। তো আমি মেইনলি প্রথমে কিছু বুঝলাম না, এটা কারো বাড়ি হতে পারে বা প্রাইভেট প্রপার্টি হতে পারে। তো তার পরের দিন আমি মেইনলি ওই জায়গাটি নিয়ে একটা ঘটনা শুনি। প্রথমে বলে রাখা ভালো, সেটা হচ্ছে বেলকুচি থানার এটা একটা মহাশ্মশান, যেটা বেলকুচি ফায়ার ব্রিগেডের আগে পড়ে। ঘটনাটা আজ থেকে প্রায় 45 বছর আগে। তো তার পাশের গ্রামে একটা মহিলার এক ভোরে 2টা বেবি হয়। তো এই জন্ম হওয়ার একটু পরেই তাদের মধ্যে একটা বেবি মারা যায়, যেহেতু তখন ডক্টর তেমন কোনো সিস্টেম ছিল না মেডিকেল। তো তারপরেই মেইনলি তারপরের দিন সকালে, এই সকাল থেকে মানুষ বডিটাকে দেখতে আসে। তো ঠিক 12টা বা 12:30টার দিক দিয়ে বডিটাকে নিয়ে শ্মশানে চলে যায়। তো যেহেতু তারা হিন্দু ধর্মের ছিল, তো হিন্দু ধর্মের একটা কথা আছে যে যাদের বয়স 12 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়, আর শিশুদের কখনো বরণ করতে নাই। তো তাদের সমাধি দিতে হয় লাইক কবরের মতন, বাট কবর না। তো
ওই প্রথম যে বেবিটা মারা যায় তো তাকে নিয়ে শ্মশানের পথে সবাই চলে যায়, অবশ্যই ছেলেরা এবং অ্যাডাল্ট যারা অবশ্যই তাদের নিয়ে চলে যায়। বাট তারা বের হওয়ার কিছুক্ষণ পরেই সেকেন্ড বেবিটা মারা যায়, যে বেঁচে ছিল। তো বেবিটা মারা যায়, তো তারপর এখন যেহেতু আশেপাশে কেউ ছিল না শ্মশানে নিয়ে যাওয়ার মতন সেই বেবিটাকে, তো একটা 14-15 বছর একটা বাচ্চাকে কিছু কাপড়ে বেবিটাকে পিছিয়ে বলে তুমি তাহলে শ্মশানে যাও, ওরা তো গিয়েছে আগে। তো এরপরেই মেনলি ওই ছেলেটা কিছু শর্টকাট রাস্তা নেয়। তো রাস্তা নিয়ে সেই ভর দুপুর, তখন প্রায় 1টার মতন বাজে, খুব দৌড়ে সে শ্মশানে পৌঁছে যায় এবং শ্মশানে পৌঁছে গিয়ে দেখে সেখানে প্রায় 25 জনের মতন আছে, তবে যাদের মধ্যে সে কাউকে চেনে না। ইভেন যারা প্রথমে বডিটাকে নিয়ে এসেছিল, যে প্রথমে মারা যায়, তো সেখানে মানে ওরা এখনো ওখানে পৌঁছায়নি। তো ওখানে ও যে 25 জন দেখে তারা গল্প করছে, তো ওই একটু দেখার পর বুঝতে পারলো যে এদের মধ্যে দুজনকে চিনতে পারে, যারা ওদের সেম গ্রামেরই, যারা লাস্ট 6 থেকে 8 মাসের মধ্যে মারা গিয়েছে। তো তাদের মধ্যেই একটা লোক এসে বলে, ওই ছেলেটাকে বলে কোলের যেটা আছে সেটাকে ফেলে কালীঘরের বারান্দায় ওঠ, তা না হলে এরা তোকে ছাড়বে না। তো এটা দিয়ে মানে এভাবে বোঝাইছে যে কোলের যে ডেথ যে বাচ্চাটা আছে, তো সেটাকে রেখে সে যেন ওই কালী মন্দির থাকে শ্মশানে, কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো সেই ছেলেটা সেটাই করে, সেটাকে কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো এই ছেলেটা থেকে এতটুকু শোনা গেছে, ওই ছেলের নিজের মুখের কথা এগুলো। তো এরপর যেই মানে যারা ফার্স্ট বের হয়েছিল তারা তো মেন রোড দেখেছে। তো মেন রোডে আসার পর দেখে ওই ছেলেটা কালীঘরের বারান্দায়, কালী মন্দিরের বারান্দায় মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওকে তখন ওই সেকেন্ড বডিটা ওখানে পাওয়া যায়। তো ওই 2টা বডিকেই সমাধি দেওয়া হয়। দেওয়ার পর ছেলেটাকে অনেক পানি ঢেলে তার উপর তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তো ছেলেটি যখন একটু স্বাভাবিক বা জ্ঞান ফেরে, চোখ খোলা বা একটু কথাবার্তা মানে বলছে, তো তখনই দেখা যায় যে ছেলেটা আবল তাবল কথা বলছে। যেমন অনেক আগে উঠানে মানুষের চুলা থাকতো, কাঠের চুলা। তো সেখানে দেখছি যে ওখান থেকে অ্যাশ বা কয়লা এগুলো নিয়ে খাচ্ছে। এরপর বলছে একটা খাসি চাচ্ছে, যে ও একটা আমান খাসি খাবে, অনেকদিন ধরে অনেক কিছু খায় না। তো তখন ওর ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারলো যে না, এখানে সামথিং সুপার ন্যাচারাল। তো তখন একটা কবিরাজকে ডাকা হয়। আর কবিরাজ বাসায় আসার পর মাটিতে একটা বড় একটা সার্কেল কেটে তো তার মাঠে ওই ছেলেটিকে বসায়। তো বসানোর পর ওই ছেলেটিকে বলে তুই কোথা থেকে এসেছিস? তো তখন ছেলেটি বলে যে আমি শ্মশান থেকে এসেছি। আর বলে কেন এসেছিস? তখন বলছে এই ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ওর সাথে এসেছি। তখন জেনারেলি যেমন হয় সব জায়গায়, কবিরাজি বলে তাহলে তুমি ওকে ছেড়ে চলে যাও। তো তখন ওই ছেলেটি জাস্ট ওর ভোকাল চেঞ্জ হয়ে গিয়েছিল। তো বলছে না, আমি যাব না, এই ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথেই থাকবো। তো এরপর যখন কোনো কথাই মানছিল না, তখন কবিরাজ কিছু মন্ত্র পড়ে, আর তার যে বাম হাতের লিটল ফিঙ্গারটা সেখানে খুব জোরে প্রেস করে। দেন ছেলেটা কান্না করে ওঠার পর ও রিকোয়েস্ট করছিল যে আমায় আপনারা কষ্ট দিয়েন না, আমি অনেক ছোট, আমি অনেক দূর থেকে এসেছি। তো আরো তারপর সে আরো কান্না করতে থাকে আর তার লাইফ স্টোরি বলতে থাকে। তো এখানে সে আর এমন ভাবে বলে when he was 5 or 6 months then ও মারা যায়। বাট দ্য প্রবলেম ইজ ওর বাবা মার কোনো পরিচয় ছিল না। জারজ টাইপের সন্তান ছিল, যার জন্য ওর ঠিক মতন সৎকারও করা হয় না। এরপর যেমন হিন্দুদের মধ্যে মারা যাওয়ার পর একটা শ্রাদ্ধ শান্তির একটা বিষয় থাকে, তো তেমন কিছু হয় নাই। তো বাট একটা কথা আছে যে যদি কোনো বাচ্চা তার বাবা মার নাম পর্যন্ত না বলতে পারে, তো তখন মারা যাওয়ার পর সেই বাচ্চাটার কানে কানে তার বাবা মার নাম বলা হয়। তো সেই ওইভাবেই বলে যে আমি ওই গ্রাম থেকে এসেছি আর এমন এমন আমার সাথে হয়েছে, তো প্লিজ আপনারা আমারে টর্চার করেন না, আমি এই ছেলেটার সাথে থাকবো, ওর কোনো ক্ষতি করবো না, এভাবে অনেক কথা বলে। তো তারপর কবিরাজটা আর
কথা না আগেই তো আরো কিছু রিচুয়াল করে বলে এখন তোমাকে চলে যেতে হবে, আর কিছু টর্চার করে। এন্ড দেন ওই ছেলেটা রাজি হয়ে যায় যে মানে ছেলেটা জাস্ট অন্য ভয়েসে বলছে যে না আমি তাহলে চলে যাব, ঠিক আছে। তো এরপর কি হয় যে ওই কবিরাজটা বলে যে তুই যে যাবি এর প্রুফ কি। দেন বলছে মানে তারপর ওই প্রুফ হিসেবে কবিরাজ বলে যে একটা মানে তামার একটা কলসি, মেটাল একটা কলসি যার মধ্যে পানি ভর্তি থাকবে, আর যেটাকে ওর দাঁত দিয়ে তুলতে হবে, তুলে 5 থেকে 6টা স্টেপ নিতে হবে, এন্ড দেন ও চলে যেতে পারবে। তো ঠিক তেমনই করে একটা মানে পানি ভর্তি একটা মেটালের একটা কলসি, সেটা আবার দাঁত দিয়ে ধরে এটা আবার আগে নিয়ে তারপর আবার সে পড়ে যায়। তো তারপর থেকেই ছেলেটা নর্মাল হয়ে যায়। আর মোস্ট ইন্টারেস্টিং কথাটা হচ্ছে সেই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, ম্যান, তো বিয়েও করছে, তার বাচ্চাও। ওকে, এটাই আমার স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন, সেগুলো আমরা একটু পড়ে আসতে চাই। আমাদের অনেকক্ষণ ধরে আমরা আমাদের টুইটার পেজটাও দেখেছি, বেলকুচি থানার স্টোরিটা শুনে একটু গা শিরশির করছে। আজ রাজ আমাদের সঙ্গে আছেন, আচ্ছা, এবং তিনি লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন MJ রোহান, এবং সেকেন্ড কাহিনীটা অকল্পনীয় ভাই আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি MJ রোহান, এবং আহনাফ তাহমিদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন বিকাশ চন্দ্র পল, অনেক দিন পর মনের মতো একটা ঘটনা শুনলাম। সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, বগুড়া সদর থেকে তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ হোসেন বাইজিদ, এবং তিনি বলছেন যে জিন ফ্রেন্ড হওয়াটা অনেক ভালো। আচ্ছা, ওকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুলহাস নেইমার, শাফিউল ইসলাম, আমাদের সাথে আছেন তন্ময় ইসলাম সৈকত সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের সঙ্গে পুরোটা সময় ধরে আছেন এবং থাকতে চান, আরো বাকিটা সময় থাকবেন আর কি। আমি চলে যাই আমাদের ভূত এফএমের পেজে, এবং এইখানে অনেকেই লিখছেন অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা লিখছেন তারা আছেন আনোয়ার মোর্শেদ, সবগুলো ঘটনাই ভালো লেগেছে তার কাছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন আমিন, এবং তিনি লিখছেন যে ভাই আপনি সবসময় ভালোর দলে কেন? আমি সবসময় ভালোর দলে, কারণ আমি সবসময় ভালোর দলে। এক্সেপশনাল আতিফ রেজওয়ান আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা ভালো হয়েছে। আমাদের সঙ্গে আছেন RD হৃদয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাসির টিম, আচ্ছা নাসির আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন MD নাজমুল চট্টগ্রাম থেকে, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, অসাধারণ লাগলো। রায়হান আহমেদ সজীব আমাদের সঙ্গে আছেন, সেলিম প্রচন্ড ভয় পাচ্ছি, শাওন সরকার ঘটনাটি ভালো ছিল, কল্লোল আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ আজিম মৃধা, লিসনিং ফ্রম জামালপুর। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যানি ম্যারি, এবং তিনি লিখেন আই এম ফ্রম ঢাকা। আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল তার কাছে মনে হয়েছে। এই ইমন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদ্দাম লাবিদ, এছাড়াও নিশাত তাসনিম আমাদের সাথে আছেন, এবং তিনি তার লেখাটা পড়তে বলেছেন, পড়লাম। সেলিম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এমন ভয় আরেকবার পেয়েছিলাম 2011 সালে। আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা সম্পর্কে তিনি আবারও লিখেছেন। রিদিত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সব জানতা তাদিয়া, এবং 9 বছর ধরে তিনি ভূত এফএম শুনছেন, কখনো লেখা হয় না, আজকেই প্রথম তিনি লিখতেন। মোহাম্মদ আজিম আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তানহা তাবাসুম রিয়া সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আশা করছি তার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসছি। হ্যালো লিসেনার, আমি শুভ, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার 2004-এর ঘটনা। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো বলে রাখা ভালো, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি আবার আমার আব্বুর ফ্রেন্ড হয়। তো উনি আমাদেরকে স্কুলের কয়েকটা ছেলেদেরকে নিয়ে আলাদা একটা বোর্ডিং করছে, সেটা হচ্ছে আপনার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে। তখন সেখানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্ট রাখা হতো।
স্টুডেন্ট রাখা হতো। তো ওখানে আমরা সবাই পড়ালেখা করতাম, জাস্ট পরীক্ষার সময় স্কুলে গিয়ে পরীক্ষাটা দেওয়া হতো। তো তো আমি আমার মেজো ভাই থাকতাম, আর আমাদের গ্রামের আরো কয়েকটা ছেলে থাকতো। তো এক একজন এক এক ক্লাসের। তো আমাদের ক্লাস থ্রিতে আমরা 3টা স্টুডেন্ট ছিলাম। আমার মেজো ভাই তখন পড়তো ক্লাস 7-এ। তো ওরা অনেকেই ছিল, ও সবাই ভালোই চলছে অনেক দিন। খেলাধুলা পড়ালেখা সব একসাথেই থাকতো আমাদের। আম, তো 3-4 মাস যাওয়ার পরে আমার মেজো ভাইরা, ওনারা 6-7 জন ছিল একসাথে। তো ওনারা ওই দিন একদিন রাতে ভাবছে যে ওরা আড্ডা দিবে, ঘুমাবে না। তো তখন আমাদের আপনার 10টা 11টার মধ্যে আমাদের 10টার মধ্যে আমরা রাতের খাবার খেয়ে ফেলতাম। তারপরে আধা ঘন্টা বা এর পরে আমরা ঘুমিয়ে যেতাম। তখন আমার মেজো ভাইরা ওরা ওই দিন আর ঘুমায় নাই, ওরা বসে বসে আড্ডা দিচ্ছে। তো হঠাৎ করে আমাদের বাসাটা হচ্ছে একতলা বিল্ডিং, আর সেটা হচ্ছে আপনার রাস্তার পাশেই। তো গাড়ি যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে। তো হঠাৎ ওনারা একটা পায়ের শব্দ পেল। জি। তো পায়ের শব্দটা পাওয়ার পরে তারা এতটা কিছু মনে করে নাই, যে বাস্তু হয়তো যে কেউ এখানে আসা যাওয়া করছে। তো তারপর আপনার ঠিক একটা হবে, একটার পরে ওরা একটু নুপুরে আওয়াজ পাচ্ছে, যে একটা নাচানাচি করছে বা এই টাইপের কিছু একটা। তো ওনার ওই দিন এটা তেমন একটা মাথায় নেয় নাই, ভাবতো হয়তো কোনো কেউ বা ফকি টকি থাকে, ওরা আবার বাঁশের লাঠির মধ্যে আপনার নুপুর লাগায়, এগুলো নিয়ে করে। ঠিক তারপরের দিন আবার একটায় সেম নুপুরের আওয়াজটা, ওরা নুপুরের আওয়াজ পাচ্ছে আর কে হাঁটাহাঁটি করছে নুপুর পায়ে দিয়ে। তখন ওরা চিন্তা করলো যে কে এই ধরনের আওয়াজটা করছে, আমরা একটু দেখি। তো ওরা বের হলো, বের হওয়ার পরে আপনার তেমন একটা কাউকে পায় নাই, কিন্তু আস্তে 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 আপনার নুপুরের আওয়াজটা ওদের থেকে দূরে সরে যাচ্ছে। তারপরে ওরা কয়েকদিন এভাবেই চলছে। যাওয়ার পরে মাঝে মধ্যে বাসার ছাদে ওরা একটু বেড়ালে সাউন্ড পেতো। বেড়ালে যে ধরনের সাউন্ড, সেটা আসলে ওই মানে নর্মাল কোনো সাউন্ড না, একটু কান্নাকাটির সাউন্ড, যেটা খুবই ভয়ঙ্কর। তো ওরা এই ধরনের সাউন্ড শুনতো। তারপর আপনার বাসার ছাদের মধ্যে দৌড়াদৌড়ি, বিভিন্ন সাউন্ড আসতো। তারপর ওরা একদিন সবাই ডিসাইড করলো যে ওরা একসাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে। তারপর ওরা আপনার একদিন রাতে সবাই মিলে বসে আছে যে আজকে যেভাবে হোক এরা বের করবে কাহিনীটা কি। এরপর সবাই মিলে রাস্তার মধ্যে গেল। সরি, যখন রাত 1টা কি 1:30 তখন আবার সে নুপুর আওয়াজটা, তখন সবাই বের হয়ে গেছে একদম রাস্তার মধ্যেই, যে আজকে দেখবে কি হচ্ছে এখানে। ওরা গেল। রাস্তা যাওয়ার পরে তারা একজন নোটিস করলো যে বাসার ছাদে সেই বিড়ালটা বা কুকুরের আওয়াজ আসতেছে, কিন্তু সাউন্ড গুলা নর্মাল না, একটু অন্য টাইপের সাউন্ড। সবাই আবার দৌড়ে বাসার ছাদে গেল। বাসার ছাদে যাওয়ার পরে দেখে যে বিভিন্ন জায়গায় আপনার মাছের কাঁটা, তারপরে এই হাঁস মুরগি, আমরা যে খাবার দাবার করতাম ওইগুলা, মাছের কাঁটাগুলা বা মুরগির হাড্ডিগুলো আমরা ফেলে দিতাম, ওইগুলা ছাদের উপরে এক একটা জায়গায় মানে ছড়ে ফিরে রাখছো ওগুলা। তো এইভাবে ঘটতেছে। তখন ওরা ভয়ে স্যারকে বলেন যে আসলে স্যার বিশ্বাস করবে নাকি ওখানে, আর বললে ওরা বিশ্বাস করবে না, আবার ওটা হাসাহাসি করবে এগুলো নিয়ে। তো আমার একটা কাকা ছিল, উনি কতক্ষণ ক্লাস 10-এ পড়তো, উনি আমাকে খুবই আদর করতো। তো আমি একদিন রাত 1:30 বাজে, 1:30 কি 2টা, আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে আমি হঠাৎ করে একটু নোটিস করলাম যে বাসার ছাদে সেই বিড়ালের আওয়াজটা বা বাসার ছাদে কেউ লাফালাফি করতেছে, এই ধরনের একটা সাউন্ড। তখন আমি ছোট ছিলাম, এই জন্য ভয়ে আমি দৌড় দিয়ে কাকার কাছে গেলাম। কাকার কাছে যাওয়ার পর আমি কাকাকে বললাম যে আমি বিড়ালের সাউন্ড শুনছি, কিন্তু আমার কাছে খুব ভয় লাগছে। তখন কাকা বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তখন ওনার আবার খুব সাহস ছিল। আমি কাকাকে বললাম কাকা আপনি একটু কাজ করেন, আপনি সিঙ্গেলে গিয়ে একটু দেখেন তো ছাদে কি হচ্ছে। তো কাকা ছাদে গেল। ছাদে যাওয়ার পরে উনি যখন দরজাটা খুললো ছাদের, কান্নাটা এক একবার এক এক জায়গায় থেকে যাচ্ছে, মানে ওনার সামনে আর আসছে না। উনি বারবার এই যে দিক থেকে কান্নার আওয়াজটা আসছে ওই দিকে যাচ্ছে, কিন্তু কাউকে পাচ্ছে না।
তখন উনি একটু খেয়াল করলো যে ওনার মানে গাটা একটু কেমন ভার হয়ে গেছে, মানে পরিবেশটা একটু অন্য ধরনের হয়ে গেছে ওনার কাছে। তো মানে অনেক কথা বলবে বা উনি হাত পা নাড়াচাড়া করবে এই ধরনের কোনো অবস্থা উনি ছিল না। এরপর কিছুক্ষণ পরে উনি নেমে গেছে, নেমে যাওয়ার পরে এর পরের দিনে ওনার খুব জ্বর হয়ে গেছে। তো এখন সবাই মিলে ইয়ে করছে যে আমরা কি করব। তখন সব কাহিনী স্যারকে বললো, কিন্তু কই আমার যে আঙ্কেল যিনি মেইন ওটার, ওনাকে এখনো বলা হয়নি। আমাদের পড়ানোর জন্য 3-4 জন স্যার ছিল, তো ওনাদেরকে বলা হয়েছে যে আসলে ঘটনাটা কি। ওনারা ফার্স্টে শুনে হাসাহাসি করতেছে যে এইসব এটা কোনো কাহিনী নাকি, এসব হয় না, ভূত বলতে কিছু না। আমরা আসলে ওইভাবে বলি না যে এটা ভূতের কিছু। তো স্যার বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি করা যায়। তখন আপনার আমার মেজো ভাইরা কাকারা ওরা মিলে, আর একজন কাকা আছে ওনার আবার 2 ভাই একসাথে থাকতো। একজন তো জ্বরে অবস্থা খারাপ, ওনার বড় ভাই আরেকটা ছিল, উনিও একসাথে পড়তো ক্লাস 10-এ। তো ওনারা সবাই মিলে আপনার বাসার দরজার সামনে কেতলি গেট ছিল, কেতলি গেটের সামনে আপনার পার্টি ভিতরে ওরা ঘুমায় পড়ছে। তখন আমার মেজো ভাইয়ের আর আরেকটা ফ্রেন্ডের ওনার একসাথে প্রায় আপনার পায়ের হৃদয় আঙ্গুল টান দিচ্ছে। ওনারা তখন ভয় পেয়ে লাফ দিয়ে উঠছে যে এটা কি হলো। তখন একজন জিজ্ঞেস করছে যে কেউ শয়তানি করছে নাকি। তখন ওরা বললো যে না এটা শয়তানি না। এই নুপুরের আওয়াজটা সে কন্টিনিউসলি চলতেছে প্রতিটা দিন প্রতিদিন রাতে 1টা কি 1:30টার পর থেকে এই নুপুরের আওয়াজটা। তারপর আমিও প্রায় টাইমে শুনতাম, কিন্তু তখন ভয় আর আসলে রুম থেকে বের হতাম না। তা আমার মেজো ভাই ওরা ওদিন যখন ওদের বৃদ্ধাঙ্গুলে টান দিছে ওরা ভয় পেয়ে আর ইয়ে করে নেয়। তখন আঙ্কেলকে জানানো হয়েছে যে আঙ্কেল এই সমস্যা। তখন স্যাররা বলে দিই স্যার এই সমস্যা তো হচ্ছে এটা, এই ধরনের একটা সাউন্ড আমরা পাচ্ছি, বা বাসার ছাদে আপনার বিভিন্ন জায়গায় মাছের কাটা বা এই মুরগির হাড্ডি এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু বিভিন্ন সাউন্ড আসতেছে। এরপর তারা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা তাহলে মিলাদ দিয়ে দিলে হয়তো এটা সমস্যাটার সমাধান হবে। এরপরে মিলাদ দেওয়ার পরও প্রায় টাইমে আপনার 1টা-1:30টার পরে সেই নুপুরের আওয়াজটা হওয়ার পরে আমরা তার 2-3 মাস পরেও ওই বাসাটা ছেড়ে দিই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের মতো সময় শেষ এবং আমাদের আজকে বিদায় দিতে হবে। এবং এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সেই ঘটনাগুলো যদি এতটুকু আপনাদের আনন্দ দিতে পারে তাহলে আমরা খুশি হব। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।